ওকে, সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপিআই। সো এপিআই কি জিনিস, এপিআই কিভাবে কাজ করে, আমাদের একদম জিরো নলেজ, রাইট? সো আমরা একটু ড্র করে বোঝার ট্রাই করি জিনিসটা আসলে কিভাবে কাজ করে। এক্সেল ড্র কোথায় গেল? সো দেখেন, সো এটা হচ্ছে আমরা আছে এখানে আমি একটা কাজ করি, এটা আমরা ডার্ক মোডে কাজ করার ট্রাই করি। অলরাইট, ওকে, নাইস। সো দেখেন, তো অ্যাজ আ ইউজার আমরা আগে চিন্তা করি। তো আমি হচ্ছে একজন ইউজার, ঠিক আছে? এটা একটা আমার ইউজার। সো এই ইউজার আমি লিখেও ফেলে, এটা হচ্ছে কি আমরা একজন ইউজার। আশা করি স্ক্রিন আমরা দেখতেছেন, ভালো মতো দেখতেছেন, বেশি হওয়ার কথা না। ইউজার। সো আমরা কি করার ট্রাই করি, আমরা হচ্ছে এই ইউজার চেষ্টা করে তার যে মোবাইল ফোনটা আছে, তার এটা কি মোবাইল ফোন আছে, ওকে? সো তখন তার একটা আইফোন আছে। আচ্ছা, সো আপনি আপনার আইফোনে কি চাচ্ছেন, একটা ভিডিও দেখার ট্রাই করতেছেন, বাকি এখানে আপনি সার্চ করার চেষ্টা করতেছেন, ধরেন codemanbd.com। ওকে, এখন এই যে codemanbd.com, এটা আপনি কি করতেছেন, সার্চ করতেছেন আপনার ফোন থেকে। কোত্থেকে? আপনার ফোন থেকে এটা আপনি সার্চ করা ট্রাই করতেছেন। আচ্ছা, তো আপনি আপনার কোডমেন্ট ওয়েবসাইটটা ফোনে দেখা ট্রাই করতেছেন। সো যখন আমরা একটা ডেটা দেখতে চাই, আমি আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম যে আমরা যখন একটা জিনিস দেখতে চাই এরকম ডিরেক্টলি আমরা দেখতে পারি না। আমরা মনে করি আমি গুগলে সার্চ করছি, যে excel.draw-তে সার্চ করছি, ইনস্ট্যান্ট চলে আসছে। হ্যাঁ, ইনস্ট্যান্ট চলে আসছে, বাট বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক কিছু কাজ করে। আচ্ছা, কিভাবে কাজ করে? সো এখন এই যে আমি কোডবেনবিডি লিখে এন্টার চাপ দিলাম, বা যে কোনো ওয়েবসাইটের নাম দিয়ে google.com লিখে এন্টারে চাপ দিলাম, যেখানে কি করি ফোনের মধ্যে বা ডেস্কটপের মধ্যে যেটা নিয়ে সার্চ করি সেটা ইনস্ট্যান্টলি চলে আসে, তাই না? আচ্ছা, তো ইনস্ট্যান্টলি চলে আসার আগে এটা কোথায় থাকে বা কোথায় যায়? সো আমাদের চিন্তা করতে হবে, এই যে ইন্টারনেট জগৎটা, এখানে সবকিছু একটা জায়গায় স্টোর করা আছে, ঠিক মোবাইলের মেমোরি কার্ডের মতো আর কি। ওকে, সো এটাকে আমরা কি বলি, যে কোনো একটা জায়গায় একটা সার্ভার বা হোস্টিং বা কিছু একটা বলতে পারেন, যে কিছু একটা আছে, এটাকে আমরা বলতে পারি কি সার্ভার বা হোস্টিং। ঠিক আছে, এই সার্ভার বা হোস্টিং, এখানে জিনিসগুলো কি জমা করা থাকে। তার মানে আমি যখন কিছু একটা দেখার ট্রাই করি, সেটা কি হয়, যে আমি যদি ডিরেক্টলি অ্যাক্সেস করার ট্রাই করি, সেটা কি অ্যাক্সেস ডিরেক্টলি করতে পারি? হ্যাঁ, করতে পারি, বাট এখানে একটা কাহিনী আছে। সো আমরা নর্মালি কি জানি, যে আমি যখন ফোনে কর্মীটি দেখতে চাই, সো এই রিকোয়েস্টটাকে কোথায় যায়, ব্রাউজার বা সার্ভার যেখানে আমার হোস্ট করা জিনিসটা, সেখানে একটা কি রিকোয়েস্ট যায়। কি যায়? রিকোয়েস্ট যায়। ঠিক আছে, সার্ভারের কাছে রিকোয়েস্ট যায়, ভাই আমি যে ডেটাটা দেখতে চাচ্ছি বা এই কোডম্যান বিডি জিনিসটাকে আমি দেখার দেখার জন্য গুগলে এন্টার চাপ দিলাম, তাই না? তারপর রিকোয়েস্ট যে সার্ভার বা হোস্টিং, ওরা চেক করে দেখে ভ্যালিড কোনো আইপি কিনা বা ভ্যালিড কোনো নেম কিনা, এই নামে কি আদৌ কিছু এক্সিস্ট করে কিনা। ওদের কাছে যদি মনে হয় জিনিসটা এক্সিস্ট করে, তখন কি সে আমার কাছে রিটার্ন পাঠায়, রিকোয়েস্ট রিটার্ন। রিকোয়েস্ট, এটার একটা কি কোড আছে। সো যদি রিকোয়েস্টটা সাকসেসফুল হয়, তাহলে কি দেখাবে আমাকে, তাহলে আমাকে দেখাবে হচ্ছে 200, ওকে, মানে স্ট্যাটাস 200, ওকে, স্ট্যাটাস ওকে। সো রিকোয়েস্ট যদি আমার সাকসেস হয়, তাহলে আমার কি দেখাবে, তাহলে আমার দেখাবে হচ্ছে কি রিকোয়েস্টটা সাকসেসফুল, স্ট্যাটাস ওকে। এটা কি আমি একটা কোঅর্ডিনেটেড ওয়েবসাইট দেখবো, রিকোয়েস্ট পাঠালাম, এই হোস্টিং কি করবে, আবার তার সাথে কি কানেক্টেড আছে, তার সাথে আবার ডেটাবেস কানেক্টেড আছে। তো এটা আমার জানতে হবে, তাই না? তো আমি ডেটাবেসে আবার রেখে দিলাম। সো ওরা আবার, এটা বিভিন্ন বিষয় হইতে পারে, এটা ডেটাবেসের মাধ্যমে ওরা রিকোয়েস্ট চেক করে দেখে ডেটাবেসের এটা আছে কিনা, বা ডেটাবেস হয়তো বলতে পারে ভাই এটা সার্ভারকে রিটার্ন করলো। সো অনেক কিছুই হইতে পারে বিহাইন্ড দ্য সিনে। ওকে, এটাকে আমি বলতে পারি ডেটাবেস। আমি বুঝাইলাম, একটু বুঝানোর জন্য আমি বুঝালাম। ঠিক আছে, এখন এই এপিআই বিষয়টা কিভাবে কাজ করে। সো আমরা যে ভাবি, এটা কি একটা সিম্পল উদাহরণ, যে ইন্টারনেট কিভাবে কাজ করে, আমি নর্মালি একটা জিনিস সার্চ করলাম,
সার্ভার বা ডেটাবেজের কাছে রিকোয়েস্ট যায়, ওইখান থেকে জিনিসটা রিটার্ন করে আমার কাছে ফোনে আসে, যদি ভ্যালিড কোনো রিকোয়েস্ট হয়। আর ইনভ্যালিড হলে কি হয়, 404 নট ফাউন্ড বা কিছু একটা দেখাবে যদি ইনভ্যালিড হয়। সিমিলারলি এখন আমরা যে জিনিসগুলো দেখি আসলে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। হ্যাঁ, ইনিশিয়াল ভাবে আমরা যদি চিন্তা করি তাহলে কি, ইনিশিয়াল ভাবে চিন্তা করলে জিনিসটা ওকে, মোর দেন ওকে। হ্যাঁ, এটা একটা কেস হইতে পারে ইনিশিয়াল স্টেজে। এটার আরেকটা ভার্সন হচ্ছে যে না, আমরা আসলে যখন ডেটাগুলো দেখি এটাও ঠিক আছে, বাট আরেকটু আমরা ব্রেক ডাউন করবো। কিভাবে ব্রেক ডাউন করবো, না ডেটা আসলে এভাবে পাস হয় না, পাস হয় ঠিক আছে, সব ঠিক আছে, বাট আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে দেখবো। তো এখানে একটা মিডল ওয়্যার আছে বা মিডল ম্যান আছে। নর্মালি মানুষকে বোঝানোর জন্য এই বইটা বুঝাই যে হ্যাঁ ঠিক আছে, এইভাবে একটা ডেটা আমরা যখন ট্রাই করি এভাবে ডেটাগুলো যায়। বাট এখানে একটা কাহিনী আছে। নর্মালি মানুষকে বুঝালে আমরা এভাবে বুঝাতে পারি, তাকে এত এপিআই কি এগুলো বোঝানো লাগে না। এটা হলো নর্মাল স্টেট। বাট অ্যাজ আ ডেভেলপার বিষয়টা কিন্তু এমন না, এটা আর একটু ডেপথে যেতে হবে। এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা কি, এপিআই। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ইউজার ইন্টারফেস। আচ্ছা, সো আমরা যদি এখানে যাই, ওকে, সো আমি টেক্সট লিখে ফেলি। ধরেন এপিআই, এই এপিআই জিনিসটা কি, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আই গেস ফুল ফর্ম আমি ভুল বলছি, অ্যাপ্লিকেশন, আচ্ছা এপিআই ফুল ফর্ম লিখে চলে আসবে, প্রোটোকল সামথিং হবে। এপিআই লেখা আমি গুগল করি, আচ্ছা প্রোগ্রামিং ইন্টারফেস, সরি। অলরাইট, সো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মাই ব্যাড। সো এইটার ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এটা কিভাবে কাজ করে বা বিষয়টা কিভাবে হিট করে এটা আমাদের হয়তো অনেক আইডিয়া নেই। ওকে, সো এই জিনিসটা আমরা যদি এখন বোঝার ট্রাই করি এই এপিআই জিনিসটা আবার কিভাবে কাজ করে, চলো এটা আমরা এখন একটু ছোট্ট করে বক্স আকারে বোঝানোর ট্রাই করার চেষ্টা করি। এই যে এপিআইটা, এটাকে ছোট্ট করে দিই। সো সো আমরা যা শিখছি, হ্যাঁ ফাইন, ঠিক আছে। এখন জিনিসগুলো ডিরেক্টলি সার্ভার হোস্টিং হিট করে না। তো হিট কিভাবে করে, আমার আগে হিটটা যায় এপিআই থ্রুতে, আমরা আগে এপিআই তে হিট করি। এই এপিআইটা কানেক্ট থাকে হয় আমার ডেটাবেসের সাথে, না হলে আমার বেসিক্যালি সার্ভারের সাথে কানেক্ট থাকে এপিআইটা। ওকে, আচ্ছা। সো এই যে সার্ভারের সাথে আমার এপিআইটা ডিরেক্টলি কানেক্টেড থাকে, তাই না। সো সার্ভারের মাধ্যমে কি আমার রিকোয়েস্টটা রিটার্ন হয়। তার মানে এপিআই আসলে আমার কি, রিকোয়েস্ট করে। আমরা যখন ডেটা রিকোয়েস্ট করি কিন্তু ডিরেক্টলি সার্ভারে যায় না, একটা এপিআই থ্রুতে যায়। এখন এই এপিআইটা, এপিআই বা জেসন রেসপন্স বলতে পারি। জেসন রেসপন্সটা কি, এটা আমরা একটু পরে ভালো মতো বুঝবো। আরেকটা এটা ফর্ম, এটা একটা ফরম্যাট। কি ফরম্যাট, জেসন ফরম্যাট, যেটা আমরা একটু মানে অনেকটা অ্যারে অবজেক্টের মতো আর কি, সিমিলার, একটু পরে আপনারা ভালো মতো বুঝবেন। এটাকে আমি কি বলতেছি, এটাকে আমি বলতেছি হচ্ছে জেসন রেসপন্স। ওকে, আচ্ছা। সো একটা রেসপন্স আমরা পাই, সো যদি রিকোয়েস্ট করি, এই রিকোয়েস্ট যদি ভ্যালিড হয় তখন সে আমাকে একটা সুন্দর ভ্যালিড রিকোয়েস্ট রিটার্ন করবে, এপিআই থ্রুতেই হবে। সো এখানে একটা বিষয় আছে, যদি রিকোয়েস্টটা ভ্যালিড হয়, যদি পাওয়া যায়, তখন ওর সার্ভার গেছে চেক করে, এপিআই যখন এপিআই রিকোয়েস্ট করা হয়, এপিআই অনেকগুলো এন্ড পয়েন্ট আছে, ওই একটা এন্ড পয়েন্ট যখন দেখবে যে না আমার কাছে যে ডেটা চাইছে ভ্যালিড ডেটা, তখন ওই সার্ভার থেকে এপিআই থ্রুতে আরেকটা রিকোয়েস্ট সেন্ড করা যায় না, যেটা চাইছে আছে, তখন সেটা আমার কাছে কি এপিআই থ্রুতে ডেটাগুলো আমার কাছে সার্ভ করা হয়। ওকে, আচ্ছা। তো এখানে আমরা এপিআই থ্রুতে কি পাচ্ছি, এখানে আমরা এপিআই থ্রুতে বেসিক্যালি একটা রেসপন্স বা ডেটা, এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট ডেটাগুলো দেখি, ডেটাগুলো কি হয়, কিভাবে আসে, একটা রেসপন্স বা একটা জেসন আকারে ডেটাগুলো আমার কাছে আসতে পারে। ঠিক আছে, অনেকগুলো মাধ্যম আছে, এর মধ্যে হচ্ছে আমাদের কি মিডল ম্যান থাকে, যেটা হচ্ছে এপিআই, যেটা আমরা এপিআই বলি, এপিআই থ্রুতে ডেটাগুলো আমার কাছে আসে। ঠিক আছে, আবার এপিআই এর মধ্যে আবার অনেকগুলা কি আছে, এন্ড পয়েন্ট আছে বিভিন্ন টাইপের, যে আমার কাছে কি টাইপের, এটা আমার রিকোয়েস্ট, এটা কি কোনো ইউজার অথেন্টিকেটেড রিকোয়েস্ট কিনা। অথেন্টিকেটেড মানে কি, আমি এই ওয়েবসাইট লগ ইন করে আছি, আমি আমার ডেটাগুলো আদৌ কি ওই সার্ভারে আছে কিনা এটা আবার চেক করে দেখবে, অথেন্টিকেটেড রিকোয়েস্ট কিনা। এটা হইতে পারে হচ্ছে কি, আমি একটা জিনিস পোস্ট করতেছি ফেসবুকে, এই ফেসবুক পোস্ট কিন্তু ডিরেক্টলি পোস্ট হয় না, রিকোয়েস্ট যে এপিআই এর মাধ্যমে, এরপর এপিআই থেকে সার্ভারে চলে যায়, এরপর সার্ভারে সেটা জমা হয়, এরপর আমি এটা আবার দেখতে পারি। তাই না, এইভাবে জিনিসগুলো কাজ করে। আমি এটা দেখতে চাচ্ছি, এটাও কিন্তু গেট রিকোয়েস্ট, তো এরকম ওয়ান টাইপের কি রিকোয়েস্ট আছে, সবগুলো কি এপিআই থ্রুতে হয়। বুঝতে পারছি, এই যে ফেসবুক পোস্ট করা, তো এখানে কি কি রিকোয়েস্ট হইতে পারে, পোস্ট, মানে ফেসবুক পোস্ট করতেছি,
কিছু একটা সাবমিট করতেছি, এন্টার দিয়ে হিট করে ডাটা সাবমিট করছি, এটা পোস্ট রিকোয়েস্ট বলে। গেট রিকোয়েস্ট মানে কি, কিছু দেখতে যাচ্ছি, আপডেট আর ডিলিট, বা এটাকে রিডও বলতে পারি। যদি রিড, ওকে, আপডেট বা রিড যেটাই বলি। ওকে, যাই হোক, সো আমরা এই কয়েকটা জিনিস আমরা কি মিনি মোটামুটি ফেসবুকে আমরা কি করি, পোস্ট দেখতে পারি, গেট, পোস্ট কি করতে পারি, পোস্ট আপডেট করতে পারি, পোস্ট রিমুভ করতে পারি। সেখানে গেট বা রিড অনেকটা সিমিলার, ঠিক আছে, সেই পুরোটাকে ক্রাউড অপারেশনও বলে। ওকে, আচ্ছা, তো এই এপিআই যে আমরা যে যতগুলো টাইপের সব অ্যাপ্লিকেশনে দেখবেন, আমরা হয়তো পোস্ট করতেছি, পোস্ট হইতে পারে কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, সেটা হইতে পারে ডেটা আপলোড করতেছেন, সেটা হইতে পারে কিছু সাবমিট করতেছেন, ফর্ম ফিল আপ করতেছেন, যে কোনো কিছু হইতে পারে, সবগুলোকে বলা হয় পোস্ট রিকোয়েস্ট। কোনো কিছু দেখতেছেন ডেটা, এটা গেট রিকোয়েস্ট বলে। কোনো কিছু আপডেট করতেছেন, ঠিক আছে, এরপর এটাকে বলে পুট রিকোয়েস্ট। এরপর আর কিছু কি, ডিলিট, কিছু রিমুভ করে দেওয়া, ঠিক আছে। তো এরকম অনেকগুলো এন্ড পয়েন্ট আছে। তাহলে সামনে কথা বলবো, এগুলো আমি শর্টকাটে বুঝাই দিলাম জিনিসটা কিভাবে কাজ করে। তো এটার একটা সুন্দর এক্সাম্পল অনেকে রেস্টুরেন্ট দিয়ে দেয়। রেস্টুরেন্টে যদি আমি দেখতে চাই বিষয়টা এমন দাঁড়ায়, রেস্টুরেন্ট এক্সাম্পল, অ্যানালজি এক্সাম্পল, ছবিতে যাই, যে এপিআই হচ্ছে অনেকটা এরকম রেস্টুরেন্টের মতো কাজ করে। কিভাবে কাজ করে এটা বোঝার ট্রাই করে চলেন। এই দেখেন, সো বোঝার যদি আমি চেষ্টা করি, সো একটা রেস্টুরেন্টে আমি যদি যাই, তখন কি হয়, আমি কিন্তু কাস্টমার ওয়েতে চিন্তা করে দেখেন, আমি একটা রেস্টুরেন্টে বসলাম, আমার কাছে ডিরেক্টলি খাবার চলে আসে? আমার কাছে কিন্তু ডিরেক্টলি খাবার আসে না। তো আমি যখন যাই, আমার কাছে একজন ওয়েটার আসে, যে ভাই আপনার কাছে কি লাগবে, আমি একটা ফুড অর্ডার করি, তাই না? ওই ফুডটা কি আছে কি নাই সেটা সে কিচেনে গিয়ে দেখে, যে খাবারটা আদৌ আছে কি না নাই। সেই কিচেনে গিয়ে অর্ডারটা দেয়, যদি দেখে যে হ্যাঁ কিচেনে অর্ডারটা আছে বা খাবারটা আছে, সেই অর্ডারটা প্লেস করে, তাই না? এরপর খাবারটা যখন হয়ে যায়, সে কিচেন থেকে নিয়ে আমাকে সার্ভ করে। সো এখানে এই খাবারটা যে আমার কাছে আসে, এটা কার মাধ্যমে আসে? এই ওয়েটারের মাধ্যমে আসে না? তাই না, তাই তো নাকি? এটাই হচ্ছে, এই ওয়েটারটাই হচ্ছে কি এপিআই। সো রিয়েল লাইফে, এই যে আমাদের রিয়েল লাইফে যে রেস্টুরেন্ট এক্সাম্পলটা দেওয়া হয়েছে, কিচেনটা হচ্ছে কি সার্ভার, যেখানে রান্না করা হয়, যেখানে জিনিসগুলো রাখা আছে, যেখান থেকে খাবারটা আমাকে সার্ভ করে, তোমাকে ডিরেক্টলি খাবার কেমন টেবিলে এসে পড়ে পড়ে যায় না, আমার একটা থ্রুতে আসে, ওয়েটারের মাধ্যমে আসে। এই ওয়েটারটা কি এপিআই। সো আশা করি বুঝতে পারছেন। তো যদি ছোট্ট করে বলে, এপিআই হচ্ছে একটা মাধ্যম, একটা মিডল ম্যান, যার মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়, তাই না? ডেটা ট্রান্সফার না, এটা ডেটা রিকোয়েস্ট হইতে পারে, ডেটা পোস্ট হইতে পারে, আপডেট হইতে পারে, ডিলিট হইতে পারে, যে কোনো টাইপের রিকোয়েস্ট হইতে পারে। ওকে, তো সবাই কি বুঝতে পারছি যে এপিআই বিষয়টা কিভাবে কাজ করতেছে? এপিআই তো জাভা স্ক্রিপ্টের আমরা একটা অংশ করতেছি, ঠিক আছে। ওয়েব এপিআই মানে কি, এটা হচ্ছে কানেক্টেড, আমাদের সবকিছু ইন্টারকানেক্টেড, ঠিক আছে। অলরাইট, সো কাজী বললেও ভুল হবে না, কাইন্ড অফ। ওকে, হ্যাঁ, নিউ ম্যাক, রাইট, ট্রিট, ভালো করে সেখানে অফিসে দাওয়াত রইলো, ক্র্যাশের সময় আসবেন, অবশ্যই খাওয়াবো ইনশাল্লাহ। অলরাইট, আচ্ছা, তো সব এখন এপিআই নিয়ে কারো কোনো কনফিউশন আছে, এপিআই কিভাবে কাজ করতেছে? কারণ আমরা রিয়েল লাইফে এতদিন ধরে যা শিখছি জাভা স্ক্রিপ্ট, এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো রিয়েল লাইফে? রিয়েল লাইফে আমরা যদি এপিআই না বুঝি, আমরা রিয়েল লাইফে কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের সবকিছু চাবিকাঠি। So আমি যদি ফেসবুকের মধ্যে অ্যাপ্লিকেশন বানাতে চাই, আমি যদি টুইটারের মধ্যে অ্যাপ্লিকেশন, সবকিছু এপিআই কানেক্টেড। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এপিআই কি জিনিস। আচ্ছা, যাই হোক, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, শুরুতে মনে হয় আমি মুখ দিয়ে অন্য কিছু বলে ফেলছিলাম, যাই হোক, স্লিপ অফ টাং। ওকে, সো এখন আমি রিয়েল লাইফ প্র্যাকটিস করার মতো এপিআই পাবো কোথায়? আপনাদের কোয়েশ্চেন হইতে পারে, সেটাই আমরা শিখবো। সো প্র্যাকটিস করার জন্য বেস্ট হচ্ছে অনেকগুলো, প্রথমে রিয়েল লাইফে থাকে না, আগে আমার বুঝতে হয়, কনসেপ্ট বুঝতে হয়, ভাই জিনিসগুলো কিভাবে কাজ করে। সো একটা আছে, নাম হচ্ছে জেসন এপিআই। ওকে, এটা দিয়ে প্র্যাকটিস করা যায় আর কি। জেসন এপি কে চেঞ্জ করছে, জেসন এপি এটা না, জেসন প্লেসহোল্ডার, মানে মোটামুটি প্র্যাকটিস করার জন্য এপিআই এটা আমার কাছে বেস্ট মনে হয়, বেস্ট এপিআই। আচ্ছা, তো আমরা এখন একটা কাজ করি, আমার এখানে মনে হয় ব্রাইটনেসটা বেশি, একটু দাঁড়ান। ওকে, তো সবাই খেয়াল করে দেখেন,
জেসন প্লেস হোল্ডার এটা কি? এই যে আমি আপনাকে বললাম, এটা এক্সাম্পল দিলাম যে আমরা একটা এপিআই থ্রুতে কাজ হচ্ছে, না হচ্ছে ডেটা সার ডেটা আনা হচ্ছে। তো আমার কাছে এখন ডেটাবেস নাই, আছে আমার ডেটাবেস নাই, বাট আমি এপিআই নিয়ে কেমনে কাজ করবো? তো আমরা কিন্তু রেডিমেড এপিআই নিয়ে কাজ করবো, মানে কেউ একদম বানায় রাখছে ওইটা আমি ইউজ করবো। এখন তো আমার নিজস্ব এপিআই নাই, আর নিজস্ব ডেটাবেস নাই যেখানে আমি এপিআই থ্রুতে ডেটাগুলো টান দিব, আছে এবার এনবিসি আমরা এখন পর্যন্ত করি নাই। সো ওই লেভেলে যাওয়ার আগে আমার আগে বেসিক এপিআই টেস্টিং শিখতে হবে যে এপিআই কিভাবে কাজ করে। তো এটার জন্য আমরা কি অনেক অনলাইনে অনেক এরকম ওয়েবসাইট আছে যেখানে আমরা প্র্যাকটিস করার জন্য বিভিন্ন এপিআই পাই। সো এর মধ্যে একটা হচ্ছে কি জেসন প্লেস হোল্ডার, সবাই দেখবেন এটা ইউজ করে, কেন এটা ইউজ করার জন্য বেস্ট। ফর এক্সাম্পল ওর কাছে অনেকগুলো কি পোস্ট আছে দেখেন, এই যে নর্মাল এটা দেখতে এমন দেখাচ্ছে, সো এখানে প্রিন্টিফাই করলে মোটামুটি দেখতে এমন দেখাবে। অনেকগুলো এক্সটেনশন মানুষ ব্যবহার করে, ঠিক আছে, এপিআই গুলো যদি ভালো মতো দেখা যায়। সো যাই হোক, এখানে এটা এটা কি ওপেন এপিআই, মানে এটা যে কেউ পড়তে পারতেছে, বাট এপিআই কিন্তু কি সিকিউর এপিআই থাকে যাতে সবাই ডেটাগুলো পড়তে না পারে, অনেক বিষয় আছে এখানে, ঠিক আছে। সো এটা ওপেন কারণ কি এটা অথেন্টিকেটেড না, এটা যে কেউ চাইলে ভিউ করতে পারে, কারণ এটা দেখলে আমার কোনো সমস্যা নাই। বাট এরকম হাজার হাজার ডেটা আছে যেগুলো কি সবাই আমরা চাইলে ডিসপোজ বা এক্সপোজ করবো না, এক্সপোজ করলে কি আমারই লস। এপিআই একটা লিঙ্ক বলবো না, একটা মাধ্যম যেখানের মাধ্যমে ডেটাগুলো সার্ভ করা হয়। এখন আমি যদি আমি এই লিঙ্কে যাই, লিঙ্কে যাওয়ার পর কি হচ্ছে আমি ডেটাগুলো দেখতে পারতেছি, ঠিক আছে, কারণ ডেটাগুলো এই লিঙ্কে হোস্ট করা আছে বেসিক্যালি, ওকে, বা এখানে রেডি করা আছে, এখানে এই লিঙ্কের থ্রুতে আমি ডেটাগুলো ডেটাবেস সাথে কানেক্টেড, আমি ডেটাগুলো এখন এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে আমি ডেটাগুলো টান দিয়ে দেখাবো। তো দেখেন অনেকটা কি অ্যারের মধ্যে অবজেক্ট আকারে না, একটা অ্যারে এর মধ্যে অবজেক্ট আকারে জিনিসগুলো আছে। বাট এখানে একটু হালকা ডিফারেন্স, তো ডিফারেন্সটা হচ্ছে কি এখানে দেখেন ডাবল কোলন, ডাবল কোটেশনের মধ্যে বিষয়টা, এটা হলো জেসন, বুঝতে পারছি এটা কি আমার জেসন ফাইল, অলরাইট। এই যে সো এপিআই গুলো কি জেসন রেসপন্সে আসে, ঠিক আছে, ক্লিয়ার। সো এখন এখানে কতগুলো পোস্ট আছে, এখানে হিউজ পোস্ট আছে, অনেক পোস্ট আছে, এখানে প্রায় হচ্ছে 100টার মতো পোস্ট আছে, যে 100টার মতো পোস্ট আছে, ওকে। সো এই 100টা পোস্ট আমি আমার ওয়েবসাইটে দেখাতে যাচ্ছি, তার মানে এইগুলোর কোনো একটা ডেটাবেসে আছে। সো আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ কি এপিআই নিয়ে কাজ করা, আর কোনো কাজই নেই আমাদের। এপিআই আছে, ডেটা ব্যাক এন্ড থেকে ডেটা নিয়ে ফ্রন্ট এন্ডে দেখাও, দ্যাটস ইট। এখন যে যত ভালো ওয়েতে যত ভালো অপটিমাইজ করে যত ভালো ফিল করে দেখাইতে পারে সে তত ভালো ডেভেলপার, এটাই আমাদের কাজই হচ্ছে কি এপিআই রেডি করে দিবে ব্যাক এন্ড ডেভেলপাররা, ফ্রন্ট এন্ডের এগুলো ডেটাগুলো শো করানো। এই যে ফেসবুকে আপনি পোস্ট করতেছেন, পোস্ট করার পর ডেটাগুলো দেখাচ্ছে না, তো এই পোস্টের কাজটা ব্যাক এন্ড ডেভেলপার লিখে রাখছে। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রন্ট এন্ড এন্ড আ ব্যাক এন্ড ডেভেলপার, তাই না? সো এখানে যদি আমি বলি খুবই কনফিউজিং, এটা কনফিউজিং বলবো না, আমাকে লাইন ড্র করলে সব ক্লিয়ার হয়ে যাবে কোনটা ফ্রন্ট এন্ড কোনটা ব্যাক এন্ড। এই যে আমি এটা ডিফারেন্ট লিঙ্ক কালার নেই। আচ্ছা, সো আমি এখানে একটা ড্র করলাম লাইন, ঠিক আছে, এই লাইন ড্র করার পরে দেখেন এই পাশে যা দেখতেছেন না, এপিআই ক্রিয়েট হচ্ছে, সার্ভার হোস্টিং ডেটাবেস অথেন্টিকেশন অনেক কিছু থাকতে পারে, এটা হচ্ছে ব্যাক এন্ডের পার্ট, ওকে। আর ডেটাগুলো যেখানে ডেটাগুলো এখানে দেখাচ্ছে, তাই না, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট। তো এখানে আর কি কি থাকতে পারে ফ্রন্ট এন্ডে, এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট। সার্ভার থেকে আমি যখন রিকোয়েস্ট করি আমার কিন্তু আরো 3টা ফাইল পাঠায়, একটা এইচটিএমএল ফাইল, একটা সিএসএস ফাইল, আর একটা কি জাভা স্ক্রিপ্ট ফাইল। না হলে আমি কেমনে ডেটা দেখতেছি? তো সবার আগে আমাকে কি পাঠায়, আমার কাছে সবার আগে সার্ভার থেকে একটা এইচটিএমএল ফাইল পাঠায়, ঠিক আছে, যাতে আমি ওয়েবসাইট কি স্ট্রাকচার বা লেআউটটা দেখতে পারি। সার্ভার থেকে যখন রিকোয়েস্ট করা হয় এপিআই থ্রুতে, সো সবার আগে আমার কাছে সার্ভার থেকে ডেটা আসে এপিআই থ্রুতে, সো আমার কাছে সার্ভার কি আসে পাঠায় এইচটিএমএল পাঠায়। তারপর হচ্ছে আমাদের আস্তে আস্তে আমরা দেখি আগে লেআউট, এখন দেখেন লোড হয়, লোড হওয়ার ক্ষেত্রে কি দেখবেন একটু স্কেলেটন দেখায়, অনেক সময় দেখবেন যে পুরো পেজ লোড হয় নাই, বাট খালি ভাঙাচুরা কি স্ট্রাকচার দেখা যায়। এরপর ডিজাইনটা লোড হয়, এরপর সবার লাস্টে লজিকটা লোড হয়, ওকে, ঠিক আছে। তো আমার সার্ভার থেকে 3টা জিনিস পাঠায়, এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট, তাই না? তো এই 3টাই কাজ আমরা করতেছি আপাতত, তাই না? আর বাকি এই যে এপিআই বিল্ড করা, সার্ভারের সাথে কানেকশন করা, ডেটাবেসের কাজ, এই সবগুলো ব্যাকএন্ড ডেভেলপার কাজ। আর আমাদের কাজ কি এপিআইটা কল করে ফ্রন্ট এন্ডের জিনিসগুলো হ্যান্ডেল করা। সবাইকে বুঝতে পারছি ডিফারেন্সটা? ওকে, তো আমরা আসলে ভাগ এখান থেকে ব্রেক ডাউন করে ফেলছি যে ফ্রন্ট এন্ডের কাজ কোনটা ব্যাক এন্ডের কাজ কোনটা।
খুবই ইজি, রাইট? আচ্ছা, তো আমাদের ওরা যেহেতু এত কষ্ট করে জিনিসগুলো বানাইছে, ডেটাবেসে কানেকশন করছে, কানেকশন করে দিয়ে ওরা ডেটা রেডি করছে, এখন আমার কাজ কি এপিআই টা কল করে ডেটা পাঠানো, ডেটা রিসিভ করা, ডেটা রিমুভ করা, ডেটা ডিলিট করা, কিন্তু এপিআই রেডি করে রাখছে তারা। যেমন ফেসবুক আপনি কি করেন, ইনস্টাগ্রামে কি করেন, টিকটকে কি করেন, ভিডিও করেন, ভিডিও পোস্ট করেন, পোস্ট রিকোয়েস্ট, ভিডিও দেখতেছেন, গেট রিকোয়েস্ট, ভিডিও অনেক সময় ক্যাপশন এডিট করেন, আপডেট, তাই না, পুট রিকোয়েস্ট, ভিডিও রিমুভ করে দেন। সেই ফেসবুকও সেম, পোস্ট স্ক্রল করতেছি, পোস্ট লাইক দিয়ে দিছি, লাইক হচ্ছে, তাই না? এটা কিন্তু কানেক্টেড এপিআই এর সাথে, যে আমি লাইক দিছি, কন্ডিশন ট্রু হয়ে এটা এটা সার্ভারে পাঠিয়ে দিচ্ছে, এই লোকটা এই লাইকটা দিছে, এই পোস্টে লাইক দিছে, এই ইউজারটা লাইক দিছে, এটা ইউনিক আইডি কাছে চলে যায়, এই পোস্টে এই লোকটা লাইক দিছে, ঠিক আছে? আবার রিমুভ করতেছি, পোস্ট দেখতেছি, তাই না, রিয়াকশন দিচ্ছি, এরকম অনেক কাহিনী আছে, সবকিছু এপিআই থ্রুতে হয়। ওকে, সবকিছু ইন্টারকানেক্টেড। সো ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে লাইক দিলে লাইক হচ্ছে এটা দেখানো, স্ক্রিনে দেখানো, বাট পিছনে যে লাইকটা হচ্ছে এটা কেন হচ্ছে, ওই এপিআই থ্রুতে হচ্ছে, ওইটা কাজ ব্যাক এন্ড ডেভেলপার রেডি করে রাখা, আমার খালি ধরে ইউজ করা। তো সবাইকে ডিফারেন্সটা বুঝতে পারছি, ব্যাক এন্ড ডেভেলপার আর ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজটা কোথায়? একটু চাই রেসপন্স করবেন। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ এগুলো ফ্রন্ট এন্ডের কাজ, ব্যাক এন্ডের কাজ হচ্ছে জিনিসগুলো রেডি করা, ওদের ডিজাইন ম্যাটার করে না, ওরা খালি ফিচার রেডি করে রাখবে, ওটা ধরে ইউজ করবে। ওকে, এটা সোলো না, এটা স্লো, ঠিক আছে, SLOW। আচ্ছা, হ্যাঁ যদি ডিফারেন্স না বুঝি কোনো সমস্যা নেই, বলতে পারেন। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন, বুঝি নাই, এমন কেউ কি আছে? আর যদি কোয়েশ্চেন থাকে, যদি বুঝে না থাকে, বলতে পারেন ভাই এই পার্টটা আমি বুঝি নাই, বা ওই জিনিসটা বুঝি নাই। সবাই বুঝতে পারছি? ওকে, এইগুলা কি, পোস্ট, গেট, আপডেট, ডিলিট, এটা বুঝি নাই এই তো। আচ্ছা, তো পোস্ট কি? আহ, হ্যাঁ, ফুল স্ট্যাকে ব্যাকএন্ড শিখাবে, মানে এরকম এপিআই বিল্ডিং, সার্ভার, ডেটাবেস, ঠিক আছে, একটু শিখানো হবে full stack এ। মানে পিএইচপি আর মাইস্কুল শিখানো হবে, কেন ব্যাকএন্ড অনেকভাবে করা যায়, ফ্রন্ট এন্ড অনেকভাবে করা যায়, বাট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি কোর, এটা শিখেই লাগবে, আপনি যাই করেন ফ্রন্ট এন্ডে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, পোস্ট মানে কি, ফেসবুক কি করেন, পোস্ট করেন না, যে এটা পোস্ট করলাম, পোস্ট করলে কি এটা সাবমিট হয়ে আপনার স্ক্রিনে দেখাচ্ছে, মানুষের কাছে যাচ্ছে, এটাই পোস্ট। আপনি কিছু সাবমিট করতেছেন, সেটা কি, ডেটাবেসে জমা হচ্ছে, তাই না? তো যে জিনিসটা কি আপনি কিছু করলে এটা এখানে গিয়ে জমা হচ্ছে, ডেটাবেসে জমা হচ্ছে, ডেটাবেসে যদি জমা না হয় তাহলে আপনি দেখতেছেন কেমনে, তাই না, এটা কোথাও কোথাও রাখা হচ্ছে, এটা হচ্ছে পোস্ট। বুঝতে পারছি? তো ফেসবুক পোস্ট করে না, ওই বিষয়টা সেম, পোস্ট করলে কি পোস্ট প্রোফাইলে দেখাচ্ছে, ইভেন মানুষ, অন্য মানুষ দেখতেছে, তাই না? এটা কেন হচ্ছে, কারণ এটা এক জায়গায় জমা করা আছে, আর ওই পারমিশন সবার কাছে আছে দেখার জন্য, এই জন্য দেখতে পারতেছে। গেট মানে কি, আপনি কিন্তু অন্য মানুষের পোস্টও দেখতেছেন, কেমনে দেখতেছেন, এটা কোনো এক জায়গায় রাখা আছে, এরপর ওটা আপনার স্ক্রিনে আসছে, তাই আপনি দেখতেছেন, এটা এপিআই থ্রুতে হচ্ছে, এটা গেট রিকোয়েস্ট বলে। আপডেট বা পুট, সো এই আপডেট কি, ধরেন আমি পঞ্চাশ পোস্ট এডিট করি, তাই না, করি তো নাকি, ওইটাকে আপডেট বলা হয়। ডিলিট, পোস্ট রিমুভ করে দিন আমরা অনেক সময়, ওইটাই ডিলিট রিকোয়েস্ট। এগুলো রিকোয়েস্ট টাইপ আর কি, ঠিক আছে? এটা আমরা সামনে বুঝবো আরো। তো আপাতত আমরা কি নিয়ে কাজ করব, গেট রিকোয়েস্ট মানে এপিআই নিয়ে ডেটা খালি দেখার ট্রাই করব, দেখার চেষ্টা করব, যে ডেটা রেডি করা আছে, ডেটাগুলো আমি দেখবো, বা আমার ফ্রন্ট এন্ডে শো করাবো, আমার ওয়েবসাইটে শো করাবো, এটা হচ্ছে গেট রিকোয়েস্ট বলে। ওকে, আচ্ছা, তো আমরা আপাতত গেট রিকোয়েস্ট নিয়ে কাজ করবো, এগুলো কি রিকোয়েস্ট। আচ্ছা, এখন আমরা আসি, অনেক থিওরি পড়লাম, অনেক বুঝলাম, এখন আমরা কিছু কোড করতে হবে। সো এই আহ, আচ্ছা, তো আমরা এখন যদি এই কাজগুলা করতে চাই, তো আমরা কি এটা কিভাবে করতে পারি, তাই না? তো এটার জন্য আমাদের অনেকগুলো অপশন আছে। তো একটা অপশন হচ্ছে, আমরা যদি চাই, এখানে অলরেডি কোড লেখা আছে, সিম্পলি বুঝাই। সো ব্রাউজার যখন ফেচ করতে হয়, এখানে লেখা লিখে দিছে, এটা কপি করলাম, কপি করে দিলাম, আপাতত কপি করে আমি বুঝাই, পরে আমি নিজে লেখা শুরু করবো। ওকে, সো বেটার হয় আমি যদি টেলউইন্ড ইউজ করি। ওকে, টেলউইন্ড ইউজ করলাম।
ট্যালউইন্ডের জন্য একটা একটা আমরা পোস্ট সিডি জাভাস্ক্রিপ্ট, এর মধ্যে হচ্ছে আমাদের JS10। ঠিক আছে, তো আমি এখানে কমান্ডটা রান করলাম, এই তো। এটা এত সময় লাগার কথা না, স্টিল এই যে কনফিগ চলে আসছে। আমি কনফিগ কেন রেডি করছি? যাতে আমি সাজেশন পাই, আর কিছু না। ঠিক আছে, কনফিগ তৈরি করছি যাতে আমি সাজেশন নিতে পারি, আর কিছু না। আচ্ছা, গেল। সো এখন আমরা যেটা শিখছি এই কোডটাই কপি করে ফেলবো। এখানে কি বলছে, ফেচ রিকোয়েস্ট যেটা বললাম বা গেট রিকোয়েস্ট, যে তুমি ডেটাগুলা এপিআই থেকে টান দিয়ে নিয়ে এসে আমার ওয়েবসাইটে। হ্যাঁ, so আপনি যখন ফেসবুকে পোস্ট রিমুভ করে দেন, এটা কি আর কেউ দেখতে পারে? কেউ দেখতে পারে না। তো এটা মানে কি, সার্ভার থেকেও ডেটাবেস থেকে রিমুভ হয়ে যায়। ওকে, হয়তো এটা একটা ভার্সন তাদের কাছে থাকে, যদি লাগে হয়তো সে রিমুভ করে দেয়, হয়তো 30 দিন পর পর রিমুভ হয়ে যায়। যেমন আমরা কি পিসিতে যদি কোনো ফাইল রিমুভ করে দেই, সেটা কিন্তু অলরেডি ট্র্যাশে থাকে, পার্মানেন্ট ডিলিট হয় না। ওইটাও সেম, একটা ভার্সন রিমুভ হয়ে যায় আপনার থেকে, হয়তো ফেসবুকে থাকতে পারে, না থাকতে পারে, তাই না? যাই হোক, আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা ফেচ রিকোয়েস্ট লিখলাম, কপি করে পেস্ট করে দিলাম, এরপর আমরা জানি না এর ভিতরে কি হবে। এখন যদি আমি এখানে এসে স্ক্রিপ্টটা লিখে ফেলি, সোর্স আমাদের হচ্ছে app.js। আচ্ছা, সো এখানে যদি আসি, আসার পর আমি যদি রিলোড করি, এখানে রিলোড করার পর এটা হচ্ছে আমাদের, তো দেখেন একটা অবজেক্ট চলে আসছে। আমি একটা রিলোড দিই, আবার হার্ড রিলোড, এই দেখেন ডেটা চলে আসছে। আসছে কেমনে আসছে, কেন আসছে, কি জন্য আসছে আমি বুঝি নাই, তো আমরা বোঝার ট্রাই করি। সো H2 দিয়ে বললাম জাভাস্ক্রিপ্ট এপিআই। ওকে, সো ক্লাস নেম টেক্সট 3XL, টেক্সট সেন্টার MT5। ওকে, সো জাভাস্ক্রিপ্ট এপিআই। সো দেখেন আমরা app.js একটা ফেচ রিকোয়েস্ট লিখছি, তাই না? এই যে, সো ফেচ রিকোয়েস্ট কি হচ্ছে, একটা লিঙ্ক দিয়ে রাখছি। এই লিঙ্কটা হচ্ছে একটা এপিআই লিঙ্ক, এপিআই মধ্যে ডেটা আছে, তো আমরা দেখতে চাই আদৌ আছে কিনা, এটা কি সত্যি কিনা মিথ্যা বুঝবো কেমনে, যে এখানে একটা ডেটা আছে। ওই ডেটার মধ্যে কি আছে, ইউজার আইডি আছে, টাইটেল আছে, আর কমপ্লিটেড ফলস বা ট্রু কিছু একটা আছে। এর বেশি কিন্তু এখানে কিছু নাই, তাই না? এটা আমি কোত্থেকে আনছি, এই ওয়েবসাইট থেকে নিয়ে আসছি। আর আর তো কিছু করি নাই, করছি। আচ্ছা, তো এখান থেকে কোডটা কপি করছি, কপি করার পর ডেটাগুলো আমি কি, এখানে যে ডেটাগুলো ছিল এই ডেটাগুলো আমি আমার কনসোলে দেখতে পাচ্ছি, ইউজার আইডি, কমপ্লিটেড, টাইটেল, তাহলে একটা অবজেক্ট পাইছি বেসিক্যালি। এটা কেমনে হয়েছে, কি কারণে হয়েছে? তো আমি সেম ভাবে এখানে কি 100টা পোস্ট আছে না? আচ্ছা, চলে গেছে মনে হয় এটা, এই যে এখানে দেখি যে পোস্ট 100টা পোস্ট আছে, ডেটাগুলো আছে। তো 100টা পোস্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা অ্যারের মধ্যে অনেকগুলো অবজেক্ট আকারে ডেটাগুলো দেখা যাচ্ছে, তাই না? এটা কপি করলাম, কপি করে লিঙ্কটা এখানে পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে রিলোড দেই, এই দেখেন এখানে 100টা, মানে অ্যারের মধ্যে 100টা ডেটা আছে, মানে অবজেক্ট আছে। দেখেন প্রত্যেকটা অবজেক্টে কি ডেটা আছে, বডি, টাইটেল, ইউজার আইডি, দেখেন, দেখছেন? বুঝতে পারছি? তো তার মানে আমি একটা অ্যারে পাচ্ছি, এই অ্যারের মধ্যে ডেটাগুলো আছে অবজেক্ট আকারে। ওকে, সো এটা হচ্ছে কি এপিআই রেসপন্স আমি পাচ্ছি। ক্লিয়ার? সো এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, তার মানে আমি এই এই লিঙ্কটা কি কেউ বানায় রাখছে, ডেটাবেসের সাথে কানেক্টেড, কোনো এক জায়গায় ডেটাগুলো কি পোস্ট করা আছে, বা ডেটাগুলো অলরেডি সার্ভ করা আছে। এখন আমি কি করতেছি, যে ডেটাগুলো সার্ভ করা আছে এই জিনিসগুলো আমি আমার ওয়েবসাইটে ডেটাবেস থেকে এনে দেখাবো। আমি কিভাবে দেখাবো, এই জিনিসটা আমরা এপিআই থ্রুতে দেখাবো। বুঝতে পারছি? তো আমাদের ফ্রন্ট এন্ডের কাজ কি, যে ডেটাগুলো কোনো এক জায়গায় আছে, এই যে ডেটাগুলো আমরা কিন্তু এখন দেখাতে পারতেছি বা নিয়ে আসতে পারতেছি। তো এটা ওপেন এপিআই। ওপেন মানে কি, এটা ওপেন মানে হচ্ছে যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারবে, তাই না? এটা যেন বললাম ওপেন, আমাদের কোনো এপিআই কি বা অন্য কিছু লাগতেছে না অ্যাক্সেস করতে, যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারবে। তারপর এটা দিয়ে শুরু করে তারপর আমরা বুঝবো এপিআই কি কিভাবে কাজ করে, আরো অ্যাডভান্স এপিআই কিভাবে কাজ করে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। সো তার মানে ডেটাগুলো এক জায়গায় আছে ডেটাবেসে, আমি জিনিসগুলো আমার ওয়েবসাইটে দেখাতে যাচ্ছি। তো এটা একটা এপিআই বা একটা লিঙ্কের থ্রুতে হয়।
এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এরপর আমি দেখলাম যে হ্যাঁ আমার কনসোলে ডেটাগুলো দেখাচ্ছে বা আমি নিয়ে আসতে পারতেছি। বাট এটা কিভাবে কাজ করে তো এটা বোঝার ট্রাই করে চলেন। সো আমি যে ডেটাবেস থেকে আমি একটা পোডিয়ামটা অফ করে দিই যাতে এখানে সাজেশনটা আপাতত না দেয়। সো এক্সটেনশনে যাই, পোডিয়াম কোথায় দেখি, স্টার্ট, এই যে ওকে। তো দেখেন আমি যখনই ফেচ করব এখন কিন্তু আর এখানে দেখাবে না ডেটা, এখানে এখন কিন্তু রিলোড দিলে, আচ্ছা এটা কি অফ হয়ে গেল কেন? ওকে, এটা আমরা আরেকবার ট্রাই করি সার্ভারে। আচ্ছা, তো দেখেন এখন কিন্তু কিছু আর দেখাচ্ছে না, কারণ কি আমি ফেচ করছি। ফেচ কিভাবে করতে হয়, যে কোনো ডেটা আপনাকে ব্যাক এন্ড থেকে দিয়ে দিছে, মানে এপিআই লিঙ্কের মাধ্যমে দিছে, এপিআই তুমি পাবেন তাই না? ওই এপিআইটা যখন আমরা দিবে, আমরা এপিআইটা এভাবে পাঠাই দিলে কি জাভাস্ক্রিপ্ট বুঝে যায়, এটাকে এটাকে বলে জাভাস্ক্রিপ্ট ওয়েব এপিআই তে তোমরা কাজটা করতেছে, এটা বিল্ট ইন। সো এই ফেচটা দিয়ে আমরা লিঙ্ক পাঠিয়ে দিলে সেটা গুলো এখান থেকে কালেক্ট করার ট্রাই করে। সো কিভাবে কালেক্ট করে আমরা বোঝার ট্রাই করি, যখন একটা ফেচ করা হয় সে একটা প্রমিস রিটার্ন করে। সো দেন, সো আমরা ডট দেন দিয়ে জিনিসগুলোকে কি একসেপ্ট, আমি যদি এখান তো এখানেও দিতে পারি ডট, আমি নিচে করলাম সুবিধার জন্য। আচ্ছা, তো ডট দেন দিলে কি আমরা রেসপন্স পাবো, রেসপন্সটা আপনি যে কোনো নাম নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, রেসপন্স পাবো। যখন আমি কিছু রিকোয়েস্ট করব আমি কি একটা রেসপন্স পাবো। ওই রেসপন্সটাকে আমি কিভাবে দেখি, আমি যদি কনসোল লগ দিই আপাতত যে রেসপন্স দেখি কি আসে, তাহলে একটা জিনিস বুঝতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। তো দেখেন আমি যখন কি করলাম যে এই ফেচ থেকে ডট দেন মানে তারপরে ফেচ করার পরে তারপরে কি হবে একটা রেসপন্স পাবো, রেসপন্সটা আমি কনসোল লক করলাম, ঠিক আছে? এটাকে মনে হচ্ছে, সো ডট দেন আমরা রেসপন্স থেকে রেসপন্সটা আমি ডিরেক্টলি কনসোল করলাম, তাই না? তো এখানে কি পাইছি, রেসপন্সের মধ্যে অনেকগুলো বিষয় আছে, দেখেন কি আছে, বডি আছে, এরপর হচ্ছে হেডার আছে, তাই না? ওকে আছে, ওকে মানে কি, ওকে মানে হচ্ছে আমি সাকসেস কিনা, স্ট্যাটাস আছে, যে 200 মানে কি সাকসেসফুল, কোন লিঙ্ক থেকে ডেটাগুলো টান দিচ্ছি সেটা পাচ্ছি। তো ডেটা কই আছে, তাই না? আচ্ছা, ডেটাগুলো আমি যদি একটু ওপেন করার ট্রাই করি, এখান থেকে হেডার্সে যাই, হেডার্স থেকে আমাদের আহ আচ্ছা এটা কি আই গেস আমাদের এটা রেসপন্স, রেসপন্স এখানে আসলে ডট জেসন একটা ফরম্যাট আছে, দেখছেন একটা ফাংশন আছে, এটার মধ্যে ডেটাগুলো আছে। ওকে, আচ্ছা তো আমি যদি এখান থেকে ডিটেল অ্যাক্সেস করতে চাই, এখন দেখেন আমি রেসপন্স পাইছি, রেসপন্স থেকে আমি কি করতে যাচ্ছি, ডট জেসন এই ফাংশনটা আমি কল করব। এই ফাংশনটা ডিরেক্ট কনসোল করলে হবে না, এই ফাংশনটাকে আমি কল করছি, এই ফাংশনটা কল করলে আরেকটা রেসপন্স পাবো, ঠিক আছে? ডট দেন তারপর আমি কি ওইটার মধ্যে আমি এটাকে আমি যে কোনো আমি রিসিভ করবো, ডেটা, পোস্ট, যা ইচ্ছা নাম দিতে পারেন। নাম দেওয়ার পর ওইটাকে নাম দিলাম ডেটা, এবার লিখলাম কনসোল ডট লগ ডেটা, ঠিক আছে? সেভ দিলাম। এখন দেখেন এখন কিন্তু আমি ডেটাগুলো পেয়ে গেছি, ওই 100টা ডেটা কিন্তু এখানে ছিল এই লিঙ্কের মধ্যে, এগুলো এখন আমার কনসোল আমি দেখতে পারতেছি যে একটা অ্যারের মধ্যে এতগুলা ডেটা আছে, 100টা ডেটা আছে। ওকে, প্রত্যেকটার মধ্যে ইউজার আইডি, বডি, টাইটেল এগুলো দেখা যাচ্ছে। এটা কিভাবে কাজ করতেছে, এটা আরেকটা ওয়ে আছে দেখার, তো সেটা বোঝার ট্রাই করে চলেন। সো একটা ওয়েবসাইটে যে এপিআই কাজ করেন বের করবো কিভাবে, নেটওয়ার্ক থেকে এটা বের করা যায়। আপনি যে রিকোয়েস্ট করতেছেন এটা কিন্তু এই যে ফেচ রিকোয়েস্ট, দেখছেন? মানে এপিআই কল করতেছি, ফেচ রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা কি কল করতেছে, একটা এপিআই কল নাম হচ্ছে পোস্ট, এখানে যদি ক্লিক করেন রিকোয়েস্ট ইউআরএল, এখান থেকে আমি ডেটাগুলো টান দিচ্ছি, দেখা যাচ্ছে রিকোয়েস্ট মেথড কি গেট, পাইছি, স্ট্যাটাস কি 200, আইপি, এখান থেকে আমি কি কি গেছে এগুলো হেডার কিছু অংশ, ওরা বলতেছে এই যে বিষয়গুলো, আমি এখান থেকে ডেটাগুলো কল করতেছি। এটা রেসপন্স কি দেখতে এমন দেখাচ্ছে, এই যে এটার পরবর্তীতে যদি 100% হয় তখন প্রিভিউ দেখতে এমন দেখাচ্ছে, ডেটাগুলো এখানে আসতেছে, বা এখানে দেখলাম ডেটা দেখতে পারবো, এই যে দেখছেন, বুঝতে পারছি? তার মানে আমি এখান থেকে বুঝতে পারবো আমার ডেটার স্ট্রাকচার কেমন বা ডেটা দেখতে কেমন, ক্লিয়ার? সো আমি এখান থেকে চাইলে নেটওয়ার্ক ট্যাব থেকে আমি যা দেখতে পারবো আমার ডেটা আদৌ আসছে কিনা, ঠিক আছে? সো ধরেন আমি একটা ভুল করলাম, সাপোজ সেভ দেওয়ার পরে এখানে কি আছে দেখছেন, একটা পোস্ট রিকোয়েস্ট করছি, মানে একটা পোস্ট একটা ডেটা টান দেওয়া ট্রাই করছি স্ল্যাশ পোস্ট দিয়ে, স্ট্যাটাস 404 ফেচ, এখানে একটা এরর দিচ্ছে, কারণ কি বলছে স্ট্যাটাস কোড গেট বাট 404 নট ফাউন্ড, আমি যে রিকোয়েস্টটা করতেছি এটা কিন্তু
এক্সিস্ট করে না বা পাই নাই, কারণ আমি হয়তো এই নামে কোনো এপিআই নাই বা ইউআরএল নাই, তাই আমার এখানে কি 404 নট ফাউন্ড দেখাচ্ছে। তার মানে অনেকগুলা কি এরর কোড আছে, 404, 500, ঠিক আছে, 302, এই প্রত্যেকটা কোডের মানে কি আমরা কিন্তু জানি না, এগুলো যা শিখতে হবে। সো 200 মানে কি ওকে, মানে ফেচ রিকোয়েস্টটা সাকসেসফুল বা জিনিসটা সাকসেসফুল। এরপর 101 মানে হচ্ছে পেন্ডিং বোঝাচ্ছে এখানে মনে হয় সম্ভবত। তো এখানে বিভিন্ন 304 মানে কি, তো আমি যদি প্রিভিউ করি, নট মডিফাইড, তো এরকম অনেকগুলো কি স্ট্যাটাস কোড আছে, এগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, তো স্ট্যাটাস কোড কোথায় শিখবো, যে স্ট্যাটাস কোড থেকে সার্চ করবেন, এই যে এইচটিটিপি রেসপন্স স্ট্যাটাস কোড, কোনটার মানে কি কি বোঝাচ্ছে। তো সাকসেসফুল যে রেসপন্সেস গুলো এগুলো 200 মানে ওকে, এটা গেট হইতে পারে, পুট হইতে পারে, পোস্ট হইতে পারে। পুট পোস্ট মানে কি, পুট মানে আপডেট করা, পোস্ট মানে হচ্ছে সাবমিট করা, নতুন রিকোয়েস্ট দেওয়া। ওকে, সো 200 মানে কি স্ট্যাটাস সাকসেসফুল। এরপর হচ্ছে এই 201 মানে কি আপনি নতুন একটা পোস্ট তৈরি করছেন বা একটা আপডেট করছেন, তখন 201 রিকোয়েস্ট তৈরি হয়। 202, এখানে সবগুলো তো মুখস্থ করার কিছু নাই, জাস্ট পড়ে যাবেন কোনটা কি হয়। মাল্টিপল রিকোয়েস্ট চয়েস বোঝাচ্ছে। 304 নট ফাউন্ড, এখানে আমরা টেম্পোরারি রিকোয়েস্ট বোঝাচ্ছে। তো কোনটার মানে কি দাঁড়ায় এখানে, 400 মানে কি সার্ভারের সমস্যা আছে একটা, ঠিক আছে। এরপর 401 আনঅথরাইজড, আমি এটা অ্যাক্সেস করতে পারবো না। 402 পেমেন্ট করতে হবে। 403 পারমিশন নাই। 404 ডেটাই নাই। 405 নট অ্যালাউড, ঠিক আছে। তো প্রত্যেকটার মিনিং কিন্তু আছে, আপনাকে বিভিন্ন এইসব এরর দেখাবে, কোনটার মানে কি বুঝাচ্ছে আমাদের বুঝতে হবে। বুঝলে আমি ধরতে পারবেন আচ্ছা এই ইস্যুটা হচ্ছে। 2 মিনিট রিকোয়েস্ট মানে আপনার একটা এপিআই যদি অতিরিক্ত হয়, তার মানে কি 420 না, এটা প্রায় সময় পাবো যখন সামনে এপিআই নিয়ে কাজ করবো, গুগল এপিআই নিয়ে, তখন দেখবো আটকাই দিচ্ছে, এ ভাই এত বেশি অ্যাক্সেস করা যাবে না এপিআই, কারণ এপিআই একটা লিমিট থাকে। যত বেশি এপিআই হিট করবো তত তার সার্ভারে প্রেশার পড়ে, ওইটার জন্য আমাকে টাকা কাটে। বুঝতে পারছেন, এইসব বিষয়ে আমরা সামনে কথা বলবো। সো এখন গণহারে খালি মানুষ যদি এপিআই টান দেওয়া শুরু করে, তাহলে তো আমার ওয়েবসাইটে, যে আমার ওয়েবসাইট স্লো কেন হয়, ঠিক আছে, আমার এত টাকা, আমার টাকা পয়সা কাকে দিতে হয়, কিসের কস্টিং এত, এগুলো নিয়ে আমরা সামনে ডিসকাস করবো। তো অনেক কিছু এখানে ম্যাটার করে, তো এই জন্য সার্ভার, এই যে রেসপন্সেস গুলো আমার এগুলো বুঝতে হবে, 505, 504, এগুলো বলতে কি বোঝাচ্ছে। ওকে, ক্লিয়ার। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? হ্যাঁ, ডিলিট করলে সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে অবশ্যই। আচ্ছা, তো ওকে, এই পর্যন্ত যদি কারো কোনো ইস্যু থাকে আপনারা বলতে পারেন, যদি ইস্যু না থাকে চ্যাটে রেসপন্স করেন। So, আমাদের রিকোয়েস্টের পোস্ট, তাহলে আমার সাকসেসফুল রিকোয়েস্ট দেখাবে, এই যে সাকসেসফুল রিকোয়েস্ট ডেটাগুলো পেয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে প্রিভিউতে। আবার কনসোল যদি করছি, কনসোলও দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। বলছি দেম ডট দেম এটা বুঝতে পারিনি। হ্যাঁ আসতেছি, ওকে। আচ্ছা, সো আমরা এখন আসি ফেচ রিকোয়েস্ট কিভাবে জাভা স্ক্রিপ্টে আবার লিখতে হয়। সো জাভা স্ক্রিপ্টে ডেটাবেস থেকে বা যে কোনো জায়গা থেকে ডেটা যদি ফেচ করতে হয়, নিয়ে আসতে হয়, দেখতে হয়, তাহলে লিখতে হয় ফেচ। ঠিক আছে, এটাই এটাই রুলস, এটাই বানাই নাই, আমি আবিষ্কার করি নাই, করা আছে। এরপর কোথ থেকে এটা ফেচ করতে হবে, আমরা তো এপিআই লিঙ্ক জানি, ওই এপিআই লিঙ্কটা বসাই দিতে হয় যে আমার এখান থেকে এপিআই থ্রুতে এখান থেকে ফেচ করো, এখান থেকে রেসপন্স পাবো, কারণ এটা জেসন। ওকে, জেসন মানে কি, এখানে দেখেন এখানেও কোটেশন, এখানেও কোটেশন, এখানেও কোটেশন, দেখছেন। আচ্ছা, এগুলো জেসন টাইপ ফর্ম, এটা ফরম্যাট আর কি। সো এই ফেচের মধ্যে যদি ডেটা অ্যাক্সেস করতে, এটা পরের লাইনটা হচ্ছে দেন। দেন মানে কি তারপর, মানে একটা এটা যখন ফেচ করা হয় তখন একটা রিকোয়েস্ট করতেছি, এই রিকোয়েস্টে অ্যাক্সেস কিভাবে করতে, দেন মেথড অ্যাক্সেস করতে হয়, ডট দেন। এটা আসলে এটাও কি বিল্ট ইন, আমরা বানাই না, এটা রুলস, এটা ওয়ে, এটাই প্রসেস, এভাবেই করতে হয় কাজটা। সো দেন দিলে কি হয়, এটা দুইটা জিনিস পাওয়া যায়, একটা জিনিস কি রেসপন্স পাচ্ছি, এটা আমরা যে কোনো আমি রিসিভ করতে পারি, আমি যদি বলি রেস, তাও সমস্যা নাই, আমি বলে বলি আইএবিআর, তাও সমস্যা নাই। বাট মিনিংফুল রাখার জন্য আমরা বলি রেসপন্স বা রেস, মিনিংফুল রাখার জন্য। এই রেসপন্সের ভিতর কি আছে আমি বলছি কি, কনসোল লক করলে কি পাই, সো যে নামে ডাক দিচ্ছি ওই নামে এটাকে কনসোল লক করছি, করলে কি দেখেন রেসপন্স পাচ্ছি। এই রেসপন্সের মধ্যে কি স্ট্যাটাস আছে, টাইপ আছে, ওকে আছে, হেডার্স আছে। সো এর মধ্যে একটা দেখেন ফাংশন আছে জেসন, এটা কি একটা ফাংশন। সো এটার মধ্যে আমি বললাম ডেটাগুলোকে অ্যাক্সেস করতে চাইলে কি করতে হবে, ডট জেসন, এই ফাংশনটা কল করতে হবে। তো যখন এই ফাংশনটা কল করব তখন কি হবে,
তখন তো আমি ডেটা দেখতে পাচ্ছি না। তো যখন ফাংশনটা কল করব, এটার পরে আরেকটা কাজ আছে, আরেকটা দেন ডট দেন লিখবো, দেন প্রত্যেক দিন মানে কি, যে তারপরে কি হবে। ঠিক আছে। তো যখন আমি রেসপন্স ডট জেসনটা এক্সেস করার ট্রাই করতে, তারপর কিছু কিছু না পাচ্ছি, তো এটা কি নামে এক্সেস করার ট্রাই করব, যেটা নাম দিবেন। বললাম ডেটা নামে এক্সেস করা ট্রাই করতেছি, ডেটা, ওইটাকে আমি কনসোল লগ করো ডেটা। তো এভাবে কি আমরা যে কোনো এপিআই কে অ্যাক্সেস করতে পারবো। তো দেখেন এখানে আমরা 100টা ডেটা চলে আসছে। সেম অ্যাজ আমি চাইলে ওয়ার্ল্ডের যে কোনো এপিআই ভাবে অ্যাক্সেস করতে পারবো, যদি আমার কাছে ওপেন এপিআই থাকে বা পারমিশন থাকে। ওকে, এটা ধরে আমি বললাম এখানে অনেকগুলো ছবি আছে বা টু ডু আছে বা ইউজার আছে। ইউজারে ক্লিক করলাম, এই যে ইউজারের নাম, ফোন নাম্বার, ইমেল, দেখছেন দেখা যাচ্ছে না। তো আমি এটা কপি করলাম, কপি করে এটাকে আমি অ্যাক্সেস করার ট্রাই করলাম, এভাবে লিঙ্কটা বসাই দিই। এই যে সেভ দিলাম। এখন দেখেন এই 10টা ইউজার চলে আসছে। আসছে তো, বুঝতে পারছি। একই জিনিস, ওয়ে সেম, এটা হচ্ছে, এটাই হচ্ছে কি ওয়ে, এক্সাক্ট ওয়ে, এভাবে ডেটা ফেচ করতে হয় জাভা স্ক্রিপ্ট ওয়েব এপিআই তে। সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন যে ডেটা কিভাবে ফেচ করতে হয়? এটাই হচ্ছে কি এক্সাক্ট ওয়ে। একটা এপিআই যখন ফেচ করা হয় তখন একটা রেসপন্স পাই, রেসপন্সটার ভিতরে জেসনসটাকে আমরা অ্যাক্সেস করি, তাই না? এটার ভিতরে অনেক কিছুই আছে, ওটা আমার জেসনটা লাগবে। তারপর ওটাকে আমরা ডেটা আকারে রিসিভ করি, বা আমি চাইলে বলতে পারি এটা হলো ইউজার পাচ্ছি। তো ইউজারটাই কনসোল লগ করতে হবে, যে নামে রিসিভ করছে ওই নামে এটা ওইটাকে কনসোল করতে হবে। এই যে একদম সিম্পল একটা বিষয়। আচ্ছা, তো এই যে আমি এটাকে একটা ফাংশন নিতে পারি, যে ফাংশন ফেচ ডেটা বা ফেচ এপিআই, তাই না? এরপর এটাকে এটাতে পাঠিয়ে দিতে পারি, খুবই সিম্পল, তাই না? তার মানে ফেচ এপিআই ফাংশনটা কল করলে কি আমার এপিআইটা দেখা যাবে, কনসোলে চলে আসছে। এতটা সহজ, কমপ্লেক্স করার আসলে কিছু নাই। আচ্ছা, এখন আসি। এখন ডেটা তো আমি কনসোলে পাইলাম, কনসোলে তো আমার দেখালে পেট ভরবে না, আমার এটা ইউজার এখানে দেখাইতে হবে, ওয়েবসাইটে দেখাইতে হবে। সো এটা কিভাবে করতে পারি? সো ডেটা যদি দেখাইতে হয়, আমি এটা, তার মানে এটা কোথায় আছে, এটা ইউজারের মধ্যে আছে। তো আমি একটা ফাংশন লিখতে পারি, বা এটা এখানে ডিরেক্টলি করতে পারি। ঠিক আছে, যে এখান থেকে যে ডেটা পাচ্ছি এটার মধ্যে কিছু একটা করো। তো আমি একটা ফাংশন লিখে ফেলি, যেটা খুব ইজিলি করতে পারি, এখানে করলে বেশি ঝামেলা হয়ে যায়। একটা ফাংশন লিখলাম, যে ফাংশনের কাজ কি আমি যেটা বুঝাই দিই। ধরুন লেট অ্যারে ইকুয়ালস টু কি, বা অ্যারে একটা, বা ইউজার একটা অ্যারে আছে, কি ইউজার্স। এই অ্যারের মধ্যে ধরেন হচ্ছে একটা অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে ধরেন হচ্ছে নেম, ধরেন হচ্ছে আইমান, আর আইডি হচ্ছে 2। সেভ। ওকে, এটা হচ্ছে একটু ভুল করছি, আচ্ছা দেখি এখানে কি ভুল করছি। ফাংশন লেখা গেছে অর্ধেকের জন্য। আচ্ছা, so আমি বললাম এখানে আরেকটা অবজেক্ট তৈরি করি, চলো। So একটা অ্যারে তৈরি করছি আমি, অ্যারের মধ্যে আমি আরেকটা অবজেক্ট তৈরি করলাম, ধরেন এটার নাম দিলাম হচ্ছে কি, নুসরাত। এর আইডি হচ্ছে 3। ঠিক আছে, তার মানে অ্যারের মধ্যে কি দুইটা অবজেক্ট আছে, আমি আরেকটা অবজেক্ট তৈরি করতে পারি, চলো এটা বোঝার ট্রাই করে। ধরেন আমি নাম দিলাম হচ্ছে ইব্রাহিম 4। ঠিক আছে, 2 3 4 তিনটা, একটা ইউজার নামে একটা অ্যারে আছে, এই অ্যারের মধ্যে তিনটা ডেটা আছে। খুবই সিম্পল বিষয়। তো এখন আমি তো আপনাকে বলি ভাই, ডেটাটা আমাকে ওয়েবসাইটে ইউআরএল দেখান, এটা আপনি কিভাবে করবেন? এটা কিন্তু আমরা already দেখছি বিষয়টা। সেটা না আবার একবার দেখার ট্রাই করি। সো খুবই সিম্পল, আমরা ইউজার্সকে ফর ইচ করতে পারি, ফর ইচ কি লুপ থ্রু করতে পারি। তো প্রত্যেকবার কি একটা ইউজার পাবো, শিখছি না এটা, চেয়ারে কি লুপ থ্রু করা। এরপর প্রত্যেকটা কনসোল লগ যদি করি, ইউজার, প্রত্যেকটা ইউজার কিন্তু আমি এখানে পাচ্ছি, পাচ্ছি। এখন বললাম ইউজারের ভিতরে নামটা লাগবে, কেন এটা একটু প্রত্যেকটা অবজেক্ট, অবজেক্ট প্রত্যেকটা নামটা আমাকে দাও, ইউজার ডট নেম। তাহলে দেখেন প্রত্যেক নাম পেয়ে গেছি। এখন নামগুলা খালি পাইলে হবে না, প্রত্যেকটা জিনিস আমার কোথাও না কোথাও কি আমার দেখানো লাগবে, তাই তো নাকি? সো প্রত্যেকবার আমি কি করতে পারি, উম, খুবই একটা সুন্দর ওয়ে আছে, এটাকে বলা হচ্ছে আমার, এই যে আমার এখানে একটা বক্স আছে, প্রত্যেকবার এখানে ডিভ তৈরি করতে পারি, চলেন। সো ডিভ, ডিভের মধ্যে ডিভের নাম দিলাম, দিলাম কি ক্লাস ইউজার বক্স, ইউজার বক্স। প্রত্যেকটা ইউজার বক্স একটা করে ইউজার তৈরি হবে। সো ইউজার কার্ড আমি নিতে পারি, ধরেন হচ্ছে হাইপার ইউআই থেকে নিয়ে নিই।
হাইপার ইউআই থেকে আমি আপাতত ধরেন হচ্ছে বক্স, চেক বক্স না কার্ড, এনি কার্ড। ওকে, সো অনেক কার্ড আছে। আহ, এত বড় দরকার নেই, ছোট কোনো কার্ড আছে কিনা। আচ্ছা, এটা নিতে পারি, ঠিক আছে। সো এটাকে আমি দিলাম হচ্ছে কপি এইচটিএমএল। আমার যদি ইমেজ নাই, আমি ইমেজটা আপাতত সরাই দিলাম, ঠিক আছে। এই যে, সো প্রত্যেকবার কি হবে, একটা করে অ্যাঙ্করটা তোমার লাগতেছে না স্টিল। এই যে, প্রত্যেকবার কি হবে, ইউজার বক্সের মধ্যে একটা করে কার্ড তৈরি হবে বা একটা করে ইউজার তৈরি হবে, ডট বক্স তৈরি হবে। প্রত্যেকটা বক্সে একটা করে হেডিং আছে, আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ আছে। ওকে, এই তো। সো আমি এটা কপি করলাম, কপি করে এখানে যদি আসি দেখতে এমন দেখাচ্ছে। সো প্রত্যেকটা বক্সের একটা করে বর্ডার থাকবে, বর্ডার 1, বর্ডার। আচ্ছা, বর্ডার, আচ্ছা ভালো কথা। আর এটার ম্যাক্স উইথ হচ্ছে 300 পিক্সেল। ওকে, যাই হোক। সো আর প্যাডিং হচ্ছে 3। আচ্ছা, ভালো কথা, প্যাডিং 2। এখন কথা হচ্ছে এই যে বক্সটা আমরা তৈরি করলাম, তাই না, ইউজার বক্স। ইউজার বক্সের মধ্যে একটা কাজ করি, এটার ম্যাক্স উইথ হচ্ছে 8 পিক্সেল আর MX অটো। আচ্ছা, মাঝখানে হবে আর MT30। আচ্ছা, এই যে বক্স তৈরি হয়েছে, এই বক্সটা আমরা কি ডাইনামিক ভাবে তৈরি করবো, ঠিক আছে। সেটা এমন আর কি, সেটাকে রিমুভ করলাম। এটা কোথায় আছে, ইউজার বক্স, এই ক্লাসের মধ্যে পাঠাবো। কপি করলাম, প্রত্যেকবার বললাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টর একটাই আছে, ডট ইউজার বক্স। ইউজার বক্সকে নাও, নিয়েও কি ডট, এটার ভিতরে যে ইনার এইচটিএমএল আছে, কি হবে, এই ইনার এইচটিএমএল সেট করো। তো কি হবে, প্রত্যেকবার হচ্ছে এটা তৈরি করবে, এই তো। প্রত্যেকবার কি বক্স তৈরি করবে। আচ্ছা, দেখেন রিলোড দিলে বক্স আসতেছে, ওটা আমার তো তিনটা, আমার তো ডেটা তিনটা, বাট বক্স হচ্ছে একটা। তার মানে প্লাস ইকুয়ালস টু, তাই না, আমরা শিখছি এটা, যে প্লাস ইকুয়ালস টু দিলে বাকিগুলো তৈরি হবে। তো দেখেন তিনটা কিন্তু চলে আসছে। তো আমরা কাজ করতে পারি, গ্রিড বানাইতে পারি। সো গ্রিড, গ্রিড কলস তিনটা 3, এই তো। আর গ্যাপ হচ্ছে 6, হয়েছে। সো আমি যদি ইউনিক নাম দিতে, তাই না। তো আমি বললাম ভাই ডাইনামিক হবে, এই যে ভিতর ডেটাটা ডাইনামিক হবে, কি হবে, ডাইনামিক হবে, এখান থেকে আমি ডাইনামিক করবো কি হবে, যে ব্যাকটিকের মধ্যে ডাইনামিক করা, যেমন শিখছি না। তো আমার আমার ক্ষেত্রে কি নেই। আচ্ছা, ইউজার ডট নেম, ইউজারের মধ্যে নাম। ওকে, তো দেখেন আইমান, নুসরাত আর ইব্রাহিম কিন্তু বসে গেছে, স্পেলিং কিন্তু ভুল লিখছি, ইব্রাহিম। Same. বুঝতে পারছি। তার মানে অ্যারেকে আমরা এভাবে লুপ থ্রু করে কি এক্সেস করতে পারি, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারছি সবাই, একটু জানাবেন। সবাই ক্লিয়ার, একটু কথা বলবেন। আচ্ছা, তো আমরা ভাই মোটামুটি, হ্যাঁ বলেন। যে মানে তিনটে বক্স চলেছে কারণ আগে তিনটে নেম আছে তাই তো? বক্স তৈরি হয়েছে কেন, তিনটা বক্স তৈরি হয়েছে কারণ তিনটা এর মধ্যে তিনটা জিনিস আছে। হ্যাঁ, and যদি এখানে আরেকটা বাড়িয়ে দিই তাহলে আরেকটা বক্স পাশে হ্যাঁ হচ্ছে অ্যাড হয়ে অবশ্যই, যাবে তাই তো? এটাই তো এর কাজ। এর মধ্যে ধপ ডেটা, এই দেখেন, ঠিক আছে। হুম। ম্যাপ করলে কি হয়, এর মধ্যে সবগুলো ডেটা চলে আসে, লুপ থ্রু, আর যতগুলো ততগুলো হয়ে বস তৈরি হয়ে যাবে। ক্লিয়ার, এটা হচ্ছে বেসিক এক্সাম্পল। আচ্ছা, ওকে। সো আমরা মোটামুটি প্রত্যেকবার ডেটাগুলো এভাবে দেখাচ্ছি। ওকে, নাইস।
তো এখন আমি এখানে কি করব, এখানে আর ইউজার দেখাবো না, এটা তো অ্যারে থেকে আমি এখন আমরা কি এখানে এখানে আমরা অ্যারে পাচ্ছি না, তাই না? এখানেও কি প্রত্যেকবার আমরা অ্যারেই পাচ্ছি। তো এখন আমি এই ডাইনামিক অ্যারে আর দেখাবো না, এই প্রোডাক্ট আমি একটা ফাংশনে নিয়ে নিব, ফাংশন শো বা ডিসপ্লে ডেটা, ডিসপ্লে ইউজার্স নাম দিই, ওকে, মিনিংফুল দিই। ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ হচ্ছে প্রত্যেকবার যেটাকে পাবে এখানে, ফাংশনের কাজ কি ডেটাগুলো দেখানো স্ক্রিনে। তো এখানে ফাংশন বলবো, এই ফাংশনটা একটা জিনিস নিবে, ডেটা নিবে বা ইউজার্স দিবে, এই ইউজার্স গুলোকে নিয়ে ম্যাপ করে, মানে বেসিক্যালি অ্যারে নিবে, অ্যারে ছাড়া তো ম্যাপ হয় না, তাই না? সো অ্যারে নিয়ে সে এগুলোকে দেখাই দিবে, ওকে। সো আমরা চাইলে বলতে পারি, ওকে, সো অ্যারে নিবে, অ্যারে নিয়ে ডেটা দেখাই দিবে। তো আমরা যখন অ্যারে পাঠাই দিই, ফর এক্সাম্পল এখন আমি ডিসপ্লে কল করি, যে ডিসপ্লে ইউজার্স যদি কল করি, এখানে কাকে পাঠাবো? আমার কাছে অ্যারে আছে আর এটা ছাড়া নাই, আচ্ছা এখানে কি বলছে, টাইপ এরর ফর, আচ্ছা এখানে কি বলছে, ক্যান নট রিড, আচ্ছা আনডিফাইন্ড। এখানে তো ইউজার তো বাই ডিফল্ট একটা এমটি অ্যারে দিয়ে দিই, ওকে, না হলে আবার এরর দেখাবে, এখন এরর দেখাচ্ছে না, কারণ কি, হে বাই ডিফল্ট এটা কিছুই না। সো ফর ইচ তো অ্যারে ছাড়া কাজ করে না, তাই না? সো এখানে এরর দিচ্ছে যে ক্যান নট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড, ওকে। সো এই জন্য আমরা এটাকে ডিফল্ট একটা অ্যারে পাঠাই দিলাম। তো এমটি অ্যারে হলো ফর ইচ চালাবে আর কি, লুপটা চালাবে, ওকে। বা আমরা অন্যভাবে হ্যান্ডেল করতে পারি, তারপর তুমি হ্যান্ডেল করলাম আর কি, বা আমরা ইফ দিয়ে হ্যান্ডেল করতে পারি, যদি আমাদের ইউজার ডট লেন্থ যদি 0 বা কিছু একটা হয় তখন গিয়ে কাজ করবে, ওকে। সো এটাকে আমরা হ্যান্ডেল করে ফেলি, ফর এক্সাম্পল এভাবে লিখতে পারি, যদি আমার ইউজার্স এর ভিতরে ডট লেন্থ, মানে অ্যারের লেন্থ যদি 0 থেকে বেশি হয়, তাহলে কি হবে, এই ফাংশনে দিয়ে যাবে অর এলস, আচ্ছা এখানে আসতেছে, অথবা এলস দেখাবে হচ্ছে ডিভ নো ডেটা ফাউন্ড, ওকে, সেভ দেই। আচ্ছা এখানে সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর কোথায় হচ্ছে একটু দেখে ফেলি। আহ, আচ্ছা এখানে আমি তো অনেকটা অন্য ওয়েতে করে ফেলছি, আচ্ছা এটা এভাবে হবে না, আমি রিয়াক্টেড সিলে কোড করে ফেলছি। সো যাই হোক, এটা আমি কপি করে ফেলি, কপি করে জাস্ট হচ্ছে এখান থেকে বলতে পারি ভাই যে ডকুমেন্ট ডট সিলেক্টর, আচ্ছা সেটা আমি বলবো ভাই ডিফ যা পেস্ট করে দিব, ওকে, ওকে ডিফ বানাবো যে নো ডেটা ফাউন্ড, ওকে। আচ্ছা এখানে একটা কাজ করতে ব্যাকটিক দিতে হবে, ওকে, সুন্দর মতো ব্যাকটিক দিয়ে দিব, এই যে আসছে নো ডেটা ফাউন্ড। সো নাইস, আমরা হ্যান্ডেল করে ফেলছি, যেটা না পাইলে নো ডেটা ফাউন্ড দেখাও, সেটাকে বলে টেক্সট সেন্টার। আচ্ছা সেন্টারে আসছে, আচ্ছা এটা যেহেতু গ্রিড তাই হবে আসছে, ওকে যাই হোক। সো আমরা বলতে পারি ইউজার বক্স ডট ইনার এইচটিএমএল, আচ্ছা যাই হোক এটা বড় বিষয় না। সো আপাতত দেখা যাচ্ছে নো ডেটা ফাউন্ড, নাইস রাইট। সো এটা কারণ হ্যান্ডেল করা যায়, বাট আমি আপনাকে বুঝাই দিলাম যে যেহেতু আমার ইউজার্স এমটি আরে, এমটি আরে কি হচ্ছে, যেহেতু এমটি আরে নো ডেটা ফাউন্ড, তার মানে আমরা এখানে আমরা ডেটা তো পাঠাই নাই, ফাংশনটা কল করছি বাট ডেটা তো পাঠাই নাই, পাঠাইছি একবারও পাঠাই নাই। আমি বললাম এই ইউজার যে অ্যারেটা আছে, অ্যারেটা এখানে পাঠাই দিলে কি হবে, এখানে অ্যারেটা বসে যাবে, বসলে এটার তো লেন্থ 0 থেকে বেশি, 3টে এলিমেন্ট আছে ভিতরে। তো আমি এটা এই লুপ থ্রু হয়ে ডেটাগুলো দেখাবে, চলেন দেখি কাজ করে কিনা। এই যে, কাজ করছে, কাজ করছে না, পারফেক্টলি কাজ করছে। সো ডিফারেন্সটাকে বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন, আমরা এটা কিভাবে ফাংশনে কনভার্ট করছি? এই লাইনটা না লিখলেও চলবে, এলস না লিখলেও চলতো, বাট আমি হ্যাঁ এরর হ্যান্ডেল করে ফেললাম, যদি আমার ডেটা এমটি হয় তাহলে নো ডেটা ফাউন্ড দেখাবে আর কি, ওকে, বা নো ইউজার্স ফাউন্ড, ওকে। আমরা ব্যাকটিক দিয়ে করলাম যাতে হচ্ছে ডিফটা পাঠাই দিলাম আর কি, ঠিক আছে। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? ক্লিয়ার? রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝবো কেমন, আমি বুঝতে আপনি বুঝতেছেন না বা আমি বুঝাতে পারতেছি। এখন এই জিনিসটা করছি না, এই সেম কাজটা আমরা এখন এখানে ইউজার পাঠাবো না, কি করব,
আমার এখানে ভাই ফাংশনটা এখানে কলও করা লাগবে না, ফাংশনটা কই কল করব, এখানে কল করব, এই তো। সেটাকে আমি ইউজার্স নাম দিই, তাহলে মিনিংফুল হইলো। তো এই ফাংশনটা এখানে কল করব, ডিসপ্লে ইউজার্স, এর ভিতরে কাকে পাঠাচ্ছি, এইখানে যে অ্যারেটা পাচ্ছি না, এই ফেচ করে এই অ্যারেটার মধ্যে পাঠিয়ে দিচ্ছি কনসোল করার জায়গায়। পাঠানোর পরে ফাংশনটা এখানে ইউজার পাঠিয়ে দিবে, এরপর এটা ফেচি পে, এখানে আবার এই ফাংশন কল ফেচি পে কল করলে কাজ করবে। এই দেখেন সব চলে আসছে, 10টা ইউজার্স এর নাম। কেন চলে আসছে, আর আপনাদের কোশ্চেন আসতে পারে কেন আসছে। একটা কাজ করি, আমি এটা সেকেন্ড ইয়াতে পাঠাই দিই। তো আমরা জানি অ্যারে ফাংশনের সেকেন্ড লাইনে গেলে রিটার্ন, যদি আমি ফাংশন কল করছি রিটার্ন করার কিছু নাই, আমি কনসোল লক করে ফেলি যে ইউজার্স। এই যে এই যে প্রত্যেকটা ইউজারের মধ্যে কি আছে, প্রত্যেকটা ইউজার নাম আছে পাইছি, তাই নামটা দেখাচ্ছে, নাম আছে, এরপর কি আছে, ইমেল আছে, তো আমি ইমেলটা চাইলে এখানে পাঠাইতে পারি। এই যে এখানে ইমেল পাঠাইতে পারি, কিভাবে পাঠাইতে পারি, ডাইনামিক করতে পারি। ইউজারের ভিতরে প্রত্যেকটা ইউজার ইমেল আছে, ইমেল কেমন আছে, আমি এটাকে ইউজার নামে অ্যাক্সেস করতেছি, ইউজার ভিতরে কি আছে, ইমেল আছে। আর এই ইমেল ছাড়া কি আছে, ইমেল ছাড়া আমার আছে হচ্ছে ফোন নাম্বার। তো আমি যেটা একটা ফোন নাম্বারের জন্য একটা প্যারাগ্রাফ টেক্সট দিতে পারি। এরপর ফোন নাম্বার ছাড়া কি আছে, ইউজারের ওয়েবসাইট আছে। সো ওয়েবসাইট কিভাবে অ্যাক্সেস করতে পারি, আমরা যেন ওয়েবসাইট এভাবে অ্যাক্সেস না করি, ওয়েবসাইট গুড প্র্যাকটিস কি, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, আচ্ছা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে অ্যাক্সেস করা বেটার, শিখছি না, ইউজার ডট ওয়েবসাইট। তো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা অ্যাক্সেস করার পর এইচরেফটা কেমনে হবে, এইচরেফটা আমার ডাইনামিক হবে। তো ডাইনামিক কেমনে বসবে, ইউজার ডট হচ্ছে ওয়েবসাইট। বাট তার সাথে আমাদের আরেকটা কাজ আছে, এইচটিটিপিএস লাগাইতে হবে। সো সো ওয়েবসাইটের জন্য এইচটিটিপিএস, সেটা এমন হয়ে গেছে, হয়েছে ভিতরে কি এটা ডাইনামিক। এরপর টার্গেট ব্ল্যাঙ্ক, ওটাকে লিখে ফেললাম, দেখি কাজ করে কিনা। এই যে ক্লিক করি, ওয়েবসাইট ওপেন হচ্ছে, সুন্দর না। সেগুলো নাই, যদি সেগুলো মনে হয় এমনি এমনি ওয়েবসাইট দিয়ে রাখছে, লেজিট নাও হইতে পারে, বাট স্টিল কি ডেটা কিন্তু সব অ্যাক্সেস করে ফেলতে পারতেছি। ইমেলে চলে আসছে, ফোন নাম্বারে চলে আসছে, ফোন নাম্বার সাথে এটা কি আসছে প্লাস, এটা হয়তো ওদের ভুল, এপিআই তে ভুল লিখে রাখছে, যাই হোক। বাট আমার তো কাজ হয়ে গেছে, আমার ডেটা অ্যাক্সেস করা দরকার ছিল, আমার ডেটা অ্যাক্সেস হয়ে গেছে। সবাই বুঝতে পারছি বিষয়টা কিভাবে কাজ করতেছে। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন, আমার 10টা ছিল, 10টা এখানে আছে। সো কি করছি, জাস্ট হচ্ছে ফাংশন তৈরি করছি, ফাংশনটা আমি এখানে কল করে দিচ্ছি, দ্যাটস ইট, আর কিচ্ছু না, খুবই সিম্পল। এখানে অ্যারে পাইছি, ওইখানে অ্যারে পাইছি, তো এটা কি একটা অ্যারে না, অ্যারের মধ্যে তো ডেটাগুলো আছে, তো এখানে তো অ্যারে ছিল, কাজ তো একই নাকি। কারো কোনো, এখন যদি আমার আরো স্ট্রাকচার করা লাগে, ডি স্ট্রাকচার আমি এখানে করতে পারি, যে ভিতরে কোম্পানি আছে, ডট বিএস ডট ক্যাচ ফ্রেজ ডট নেম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা চাইলে যদি মনে করি যে কোম্পানির ভিতরে কোম্পানির নামটা এক্সেস করা ট্রাই করছি, সেটা পসিবল। তো এখানে গিয়ে পেস্ট, পেস্ট দিয়ে বলতে পারি হচ্ছে টেক্সট হচ্ছে গ্রিন 700, সে বলে ইউজারের ভিতরে কোম্পানি, কোম্পানির ভিতরে নাম, কোম্পানির ভিতরে কি নেই, এই দেখেন কোম্পানির নাম চলে আসছে। ওকে, এই তো। আর এখানে এটা কেন আসছে, এটা কারণ আমি বলছি কনসোল ডট লগ ইউজার নেম, এই জন্য। আমি যদি কনসোল ডট ইউজার দিই, তাহলে প্রত্যেকটা ইউজার ইন্ডিভিজুয়ালি এখানে চলে আসবে, এই যে প্রত্যেকটা ইউজার প্রিন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো সবাই কি বুঝতে পারছি যে বিষয়টা কিভাবে কাজ করতেছে, খুবই ইজি, সিম্পল। তো আমরা চাইলে এখন যে কোনো এপিআই কি হবে, ফেচ করে ওইটার ভিতরে কি কি আছে ডেটাগুলো পড়বো, পড়ে পড়ে এভাবে ডিভ যার মধ্যে দেখাইতে হবে সেটা কল করব, কল করে ইনার এইচটিএমএল একটা পাঠিয়ে দিব, ডান। ঠিক আছে। তো যদি এখন কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন বুঝে না থাকি, তাহলে বিষয়টা বলতে পারেন। ভাই আমার যদি যেমন 100টা ডাটা আছে, আমি যদি লাস্টের 5টা ডাটা দেখাতে চাই মানে যেগুলো নিউ, তাহলে কিভাবে দেখাবো? আসতেছে ওইদিকে। তো এখন চল আমরা এই কাজটা পোস্ট নিয়ে করতে পারি, সেম কাজ। সো ইউজার তো কি আছে, একটা পোস্ট আছে তাই না, পোস্ট দিলে তো ডেটা দেখাবে না, এখানে এরর দেখাবে, কারণ হচ্ছে নেম বলে কিছু নাই, পোস্টটা ডিফারেন্ট। সো পোস্ট ডিফারেন্ট কেমনে, পোস্টে হচ্ছে যদি যাই, আচ্ছা, না পোস্টে মনে হয় দেখি,
এখানে হচ্ছে ডট টাইটেল আর বডি আর কিছু নাই। তো এই যে ইউজার নেম দিয়ে লাভ নাই, নাম সেম নাম এক্সেস করতে পারি, কোনো সমস্যা নেই, এটা ম্যাটার করে না কি নাম এক্সেস করতেছি, আর ভিতরটা সেম রাখতে হবে। ভিতরে কি আছে, আইডি আর টাইটেল। তো আমি টাইটেল দিলাম আর হচ্ছে বডি দিতে পারি। কাজ করে এটা রেখে দিই, রেখে দিয়ে ধরেন হচ্ছে এটা ইউজার্স থাকুক, সমস্যা নেই। আচ্ছা, আমরা যে এটা ডাইনামিক করতে পারি, কিন্তু ডাইনামিকের লাভ হবে না, কারণ আমার এখানে এটা ডিফারেন্ট, তাই না? আচ্ছা, তো আমরা আরেকটা ফাংশন লিখতে পারি, ফেচ এপিআই, ফেচ ইউজার্স বলতে পারি এটাকে, ফেচ ইউজার্স। তো ফেচ ইউজার্স আমরা দেখছি, পরে আরো অপটিমাইজেশন পরে শিখবো। নিচে আসলাম, নিচে এসে বললাম এটা ফেচ, কি হলো, আচ্ছা সেম নাম হয়ে গেছে গাইস। কি ভুল করছি, আচ্ছা একটা জিনিস মিসিং আছে এটা, যাই হোক পেস্ট করে দিই। সো নাম দিলাম হচ্ছে ফেচ পোস্ট। ওকে, বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো ভালো, পোস্ট আবার অনেক সময় খারাপও হয়ে গেছে মাঝখান দিয়ে। যাই হোক, সো আমরা একটু দেখি, বেশি সময় লাগবে না। সো রিলোড দিলাম, এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে আহ, এই ফাংশনটা আমরা অফ করে দিব। ওকে, পেজিপে ইজ অলরেডি ডিফাইন্ড, কি কি সমস্যা? আচ্ছা, পেজিপে ইজ নট ডিফাইন্ড কেন? আচ্ছা, ফেচ ইউজার্স এই যে এখানে। ওকে, যাই হোক, এটা আমি আপাতত অফ রাখলাম, ইউজার্স এর কাজ শেষ। এই যে কিছু আসে নাই, সো ফেচ পোস্ট আমি কল করি, চলেন। আমি আপনাদেরকে ডিএস্ট্রাকশন দেখাইছিলাম, মনে হয় দেখাইনি, এটা দেখাবো। জেএস অ্যারে, না আমি ডিএস্ট্রাকশন দেখাই না, দেখাই দিব, সমস্যা নাই। সো একটা কনসেপ্ট বাকি আছে, ক্লাস করার, কল ব্যাক ফাংশন, ডিএ স্ট্রাকচারিং, প্রমিসেস, ঠিক আছে, এগুলো আমরা শিখবো, সমস্যা নাই। যাই হোক, সো এই দেখেন 100 ডেটা আসছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে পোস্ট। তো ইউজার নামে রিসিভ করছি, তাও কিন্তু কাজ করছে, তাই না? মানে যে কোনো আমি রিসিভ করতে পারি, ডাজেন্ট ম্যাটার, বাট ইউনিক নামে বা মিনিংফুল দিলে একটু ভালো দেখায়, এই জন্য যে কোনো নামে রিসিভ না করে মিনিংফুল নামে রিসিভ করলাম। পোস্ট আসছে, সেম ভাবে কি একটা ডিসপ্লে ফাংশন লিখতে পারি না? তো ফাংশনটা কপি করলাম, কপি করে এটাকে বললাম ডিসপ্লে পোস্ট। এখানে বললাম এটা হচ্ছে ইউজার্স না, এটাকে আমি নাম দিলাম হচ্ছে পোস্ট, পোস্ট। ওকে, আচ্ছা এখানে অ্যারে চলে আসছে। পোস্টের মধ্যে একটা একটা পোস্ট পাবো, প্রত্যেকটা পোস্টে একটা টাইটেল আছে আর কি আছে, মানে বের করা যায়, দেখেন এই যে প্রত্যেকটা টাইটেল আছে, বডি আছে। ওকে, সো পোস্ট ডট টাইটেল, প্রত্যেকটা পোস্ট আমি রিসিভ করতেছি, পোস্ট ডট টাইটেল, আর হচ্ছে পোস্ট ডট বডি। আর বাকি দুইটাতে এগুলো কিছুই নেই, সেগুলো রিমুভ করে দিলাম। ওকে, সেভ, সেভ দেওয়ার পর কাজ করতেছে, কাজ করতেছে না, কারণ কি আমি ফাংশনটা এখানে কল করি না, কনসোল লক করছি। তো কনসোল লক করতে হবে না, ফাংশনের মাধ্যমে ডিসপ্লে পোস্ট ফাংশনে কল করলাম, এর ভিতরে এই পোস্ট ডেটাটা পাঠাই দিলাম, এই দেখেন প্রত্যেকটা পোস্ট চলে আসছে। ওকে, নাইস। তো দেখেন জিনিসটা খুব সিমিলার, সেম। তো এখন আমার মনে হইলো ভাই, আহ এতগুলো ডেটা দেখাতে আমার ইচ্ছা নাই, আমার দেখানোর ইচ্ছা কি খালি 10টা ডেটা দেখাবো, তাই তো নাকি? হ্যাঁ, চল 10টা দেখাবো, কিভাবে দেখাবো? সো এটা চাইলে আমরা ইয়ে করতে পারি, কি অ্যারেকে আমরা স্লাইস করতে পারি। স্লাইস শিখছি না, যে 0 থেকে শুরু করে 3টা পোস্ট দিলাম 3। সো দেখেন পোস্ট 3টা দেখাচ্ছে, কারণ কি অ্যারেকে স্লাইস করা যায়, আমরা জানি যে কতগুলো দেখাবো। তো বললাম 10টা দেখাবো, 10টা দেখাইলাম, 10টা, বললাম 9টা দেখাবো, 9টা, ডিরেক্টলি 9টা কি? আচ্ছা, এখানে আমাদের স্টার্টিং ভ্যালু বলতেই হবে, 0 থেকে স্টার্ট করে 9টা। ওকে, আচ্ছা, এই তো। তো যদি আমার ব্রেকডাউন করতে হয় তাহলে আমরা এভাবে ব্রেকডাউন করতে পারি। এরপর আরো ওয়ে আছে, ফিল্টারিং, সর্টিং, ঠিক আছে, ওগুলোও কি অপশন গুলো আমার কাছে আছে। ঠিক আছে, যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আস্ক করতে পারেন। সো এ হচ্ছে ওয়ে, মানে আমি জাস্ট হচ্ছে কতগুলো ডেটা দেখাবো এটা পসিবল। যদি ফিল্টারিং করতে সেটা আলাদা ইস্যু, আমাকে ফিল্টার করতে হবে কি কি দেখাবো না করবো, কারণ পোস্ট টাইটেল দিতে ফিল্টার করা যায়, ডেট দিয়ে ফিল্টার করানো যায়,
যেমন কোন ডেট, কারণ পোস্ট আপনি বলবেন লাস্টের দিন এখন কখন একটা কন্ডিশন হইতে পারে, কন্ডিশন কি হইতে পারে, এই ক্যাটাগরির পোস্ট গুলো দেখাবো, এই ডেটের পোস্ট গুলো দেখাবো, এও সর্টিং ফিল্টারিং হয়। ঠিক আছে, তো আমি যদি চাই কতগুলো দেখাবো এটাও পসিবল, যে আমি 100টা দেখাবো না, আমি খালি প্রথম 9টা দেখাবো, বা প্রত্যেকবার এই পেয়ার এটা ডিফারেন্ট দেখাইতে পারে, তাই 9টা দেখাবো। এরপর ফিল্টারিং করা যায়, এই পেয়ের মধ্যে ফিল্টারিং করে যেগুলো ফিল্টার ম্যাচ করতেছে ওগুলো কাজ করবে না, সামনের বিষয়। তারপর তোমার ফেচ করা শিখতেছি আর কি। সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন? তাহলে কি এখন আমার সব দেখানো লাগতেছে না, একটু ইজি হয়ে গেল, ওয়েবসাইট ভারী হইলো না। ঠিক আছে, আচ্ছা, তো খুবই সিম্পল বিষয় আর মজার বিষয়, তার মানে আমরা চাইলে ডেটা এখন চাইলে যে হয়েছে দেখাতে পারি। তো এটা গেল হচ্ছে কি আরেকটা অপশন। ওকে, গেল। তো এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারলাম কি জাভা স্ক্রিপ্টে ফেচ এপিআই কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, আস্তে আস্তে আজকে আপনারা ইউজার কমতেছেন, কাহিনী বুঝতেছি না, হয়তো বা কোনো কোনো জায়গায় ভালো বৃষ্টি হইতেছে। ওকে, নেক্সট, তো আমরা আরেকটা এপিআই বুঝার ট্রাই করি, চলো। অ্যাডভাইস এপিআই, সেরকম অনেক ধরনের অ্যাডভান্স এপিআই আছে। সো এটা কি আছে, এটা হচ্ছে ইউজার এপিআই আছে। যদি ক্লিক করে দেখেন, পাইছি অ্যাডভাইস। প্রত্যেকবার রিলোড দিলে নতুন, ইফ ইউ থিঙ্ক ইউর হেডফোনস আর ডাইং, চেক দ্য সকেট ফর ফ্লাফ উইথ আ স্ট্রেট এন্ড পেপার ক্লিপ। অলসো নন, এটা কোনো ভালো অ্যাডভাইস। ডু অর ডু নট, দেয়ার ইজ নো ট্রাই। ওকে, এটা একটু ফ্রেজে অ্যাডভাইস দিতেছে, হোয়াট এভার। সো আমি প্রত্যেকবার রিলোড দিলে কি একটা করে অ্যাডভাইস পাচ্ছি। ওকে, আচ্ছা, তো এই যে অ্যাডভাইস পাচ্ছি, তার মানে কি এটা ফ্রি এপিআই। তো এটা চাইলে আমি ইউজ করতে পারি কিভাবে, একটা ফাংশন লিখতে পারি, ফাংশন ফেচ অ্যাডভাইস, ফাংশনটা কল করে ফেচ করতে পারি। ফেচ করলে প্রত্যেকবার ডট দেন একটা করে রেসপন্স পাচ্ছি। এই রেসপন্সের মধ্যে জেসনটা আমি রিসিভ করবো, এক্সেস করে এটার ভিতরে ডেটা পাবো। ডেটা বা হচ্ছে অ্যাডভাইস পাবো, যেটাই পাই না কেন, অ্যাডভাইস পেয়ে অ্যাডভাইসটা কি কনসোল লক করবো, অ্যাডভাইস। ওকে, সো ফেচ অ্যাডভাইস টান দিলাম, কনসোল লক করে আমার ওয়েবসাইটে পাইছি। স্লিপের মধ্যে স্লিপের মধ্যে ডট অ্যাডভাইস, এটার মধ্যে ডেটা আছে। তার মানে এখন রিলোড দিলে আমার এটা লাগবে না, আমি বললাম অ্যাডভাইসের ভিতরে কি আছে, স্লিপ আছে, স্লিপের ডট স্লিপ, স্লিপের মধ্যে কি আছে, অ্যাডভাইস আছে, তো ডট অ্যাডভাইস। এই তো, তো এখন যদি দেখি অ্যাডভাইসেস কই পাইছে, আচ্ছা অ্যাডভাইসেস লিখে, সরি, এই যে পাইছি। ইউ হ্যাভ অ্যাজ মেনি আওয়ার্স ইন আ ডে, আচ্ছা পিপল ক্যান অ্যাডভাইস মোস্ট। রিলোড দিয়ে প্রত্যেকবার আমরা কি এখানে ডেটা একটা করে নতুন অ্যাডভাইস দেখাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি কখন অ্যানচাস ফিল হয় তাহলে আপনি একটা পানি খেতে পারেন, ছোট্ট একটা পানি। ওকে, যাই হোক, so এখানে ভালো ভালো সমস্ত অ্যাডভাইস দিচ্ছে, প্রত্যেক রিলোডে কি অ্যাডভাইসটা দিচ্ছে। তো আমি এই অ্যাডভাইসটা টমে দেখাতে যাচ্ছি। কই দেখাবো, একটা জায়গা তৈরি করতে হবে। সো একটা ডিপ বানাই ফেলি, আর ডিপ দিলাম হচ্ছে, তো একটা H2 দিলাম। ওকে, সো বললাম অ্যাডভাইস, এখানে লিখে স্প্যান দিলাম। এখানে ধরো হচ্ছে আমি লিখে দিলাম একটা স্পেস, এটা 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 হচ্ছে অ্যাডভাইস। ওকে, ডাইনামিক করবো একটু পরে, এই যে। সো এটাকে আমি ক্লাস টেক্সট সেন্টার, আচ্ছা, তো টেক্সট সেন্টার পরে হচ্ছে MT4। আচ্ছা, সো এটাকে এখান থেকে আমি একটু কমা দিয়ে ফেলি। এই যে, so এই যে অ্যাডভাইসটা এখানে আসতেছে, এটা আমি ধরেন ফন্ট সাইজ বড় করব, টেক্সট এক্সেল, 2 এক্সেল, MT10। এখন আমি চাচ্ছি এই জিনিসটা হচ্ছে ইটালিক হবে, সো এটাকে আমরা চাইলে ক্লাস হচ্ছে ইটালিক। ঠিক আছে, কালার, আচ্ছা টেক্সট গ্রে 500। ওকে, নাইস। তো এটা কি ডাইনামিক হবে, তাই না? তো ডাইনামিক কিভাবে করবো, ডাইনামিক আইডি বসাতে পারি, আইডি দিলাম অ্যাডভাইস। ওকে, সো আমি এটাকে নিব, নেওয়ার পরে প্রত্যেক বাটনে ক্লিক করলে অ্যাডভাইস দেখাবে। সো বাটন
আইডি অ্যাডভাইস বা আইডি দিতে পারি হচ্ছে জেনারেট অ্যাডভাইস, জেনারেট বিটিএন, জেনারেট শো অ্যাডভাইস, শো নিউ অ্যাডভাইস। ঠিক আছে, তো একটা ডিজাইন করে ফেলে এই ক্লাস বিটিএন। বিটিএন হচ্ছে আমার সেভ দে, শো নিউ অ্যাডভাইস, সেটা আমি টেক্সট সেন্টার করে ফেলি। বা যেহেতু এটা ফিক্সড কোনো উইথ নাই, বা এখানে ডিভের মাঝখানে, তো এটাকে আমি জাস্ট হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স কলাম, আর হচ্ছে আইটেম সেন্টার। ঠিক আছে, তো আপনি বিটিএনটাকে একটু কাজ করতে পারেন, জেপিজি রেড 500, বা রেড না দিয়ে হচ্ছে ব্লু 500, প্যাডিং হচ্ছে 4, টেক্সট হচ্ছে এক্সেল, টেক্সট হোয়াইট, ওকে, রাউন্ডেড, সেম, ডান, ওকে, আর এমটি 5। এই তো so এখন কথা হচ্ছে এই বাটনে ক্লিক করলে কি হবে, প্রত্যেকবার আমার নতুন কিছু একটা দেখাবে। সো হোভার করলে পিজি গ্রে 600, প্রত্যেকবার কি হোভার করলে ক্লিক করলে নতুন একটা করে এখানে অ্যাডভাইস দেখাবে। আচ্ছা, তো এটা আমি কিভাবে করতে পারি? সো এটা আমার এখানে অ্যাডভাইস দেখা, এটা অ্যাডভাইসের আইডি আছে, জেনারেট বাটনের আইডি আছে। তো আমি বলতে পারি সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি জেনারেট বিটিআর, তাই না? সো এটাকে আমি বলতে পারি কনস্ট্যান্ট জেনারেট অ্যাডভাইস, ওকে। তো আমি বলতে পারি জেনারেট অ্যাডভাইস, একটা ফাংশন লিখতে পারি, ফাংশন লেখা আছে অলরেডি। সো জেনারেট অ্যাডভাইস ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এই বাটনে ক্লিক করলে কি হবে? ক্লিক করলে হচ্ছে আমার এই ফাংশনটা কাজ করবে। দ্যাটস ইট। সো এখন যদি ক্লিক করি প্রত্যেকবার, আচ্ছা ভালো কথা, কাজ করার সাথে আমার আর কাজ আছে। ফেচ করার পরে এটা তো কনসোল লগ হচ্ছে, তাই না? সো আমরা যেটা করতে পারি, ফেচ করলে ডিরেক্টলি হচ্ছে এটা ইয়েতে শো করবে, ডকুমেন্ট কনস্ট্যান্ট শো অ্যাডভাইস, বা অ্যাডভাইস, শো অ্যাডভাইস, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে আমাদের অ্যাডভাইস, সেভ। তো আমরা বললাম শো অ্যাডভাইস ইকুয়ালস টু কি, অ্যাডভাইস এটা নিলাম, যেমন স্প্যানটা নিলাম, এই যে স্প্যানটা, এটা নেওয়ার পরে এটা ইনার স্টেটমেন্ট কি হবে, অ্যাডভাইসটা যেটা পাচ্ছি সেটা বসাই দিব, ডান। এখন দেখেন অবজেক্ট অবজেক্ট দেখাচ্ছে, কারণ অ্যাডভাইস মধ্যে অ্যাডভাইস নাই, ডিরেক্টলি অ্যাডভাইসের মধ্যে হচ্ছে ডট স্লিপ, এর মধ্যে অ্যাডভাইস আছে, দেখতে করে দেখছি তাই না, এই যে এখন আসছে। এখন এখানে প্রত্যেক ক্লিক করলে দেখেন কি হয়, আচ্ছা এটা ফাংশনটা বাই ডিফল্ট হচ্ছে ক্লিক করা, এই যে। So, যখন আমি এখানে ক্লিক করব, দেখেন নতুন একটা করে অ্যাডভাইস প্রত্যেকবার আসতেছে, মানে প্রত্যেক ক্লিকে কি হচ্ছে, এই ফাংশনটা কল হচ্ছে। এই ফাংশন কল কি হচ্ছে, ফাংশন কল করলে সেটা আলাদা ফাংশন লেখা যেত, আমি এখানে ডিরেক্টলি এখানে লিখে ফেলছি যে ওই অ্যাডভান্সটা নাও, নেওয়ার পর তোমাদের এইচটিএমএল শো করো, যেটা বাইরেও লেখা যায়, এখানে বাইরেও লিখতে পারি, তাও হয়। ওকে, জিনিসপত্র একসাথে একই কথা, ভিতরে লিখি বাইরে লিখি, ওকে, ঠিক আছে। প্রত্যেকবার ক্লিক করলে একটা নতুন অ্যাডভাইস আমার এখানে দেখাবে। এই তো। So, আমরা দুইটা এপিআই দেখলাম, এটা ক্লিকেও পসিবল, ক্লিক ছাড়াও পসিবল, নর্মাল ডেটা দেখাইতে পারি, ক্লিক করলে দেখাইতে পারি, অনেক ওয়েতেই জিনিসপত্রগুলো দেখানো যায়। বাই ডিফল্ট কি দেখাচ্ছে, বাই ডিফল্ট হচ্ছে এটা দেখাচ্ছে। এই তো। সো
যদি এখন কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। না, লাস্ট 10টা যেটা বলছেন ওইটা আলাদা হিসাব, বাট হচ্ছে আমাদের মেইনলি আমরা এভাবে দেখাই না, আমরা ডেটা যখন ফেচ করি তখন আসলে কন্ডিশন বেস ফেচ করি। যেহেতু আমার পোস্টে ডেট থাকে, ডেট অনুযায়ী পোস্ট ফেচ করবো, ক্যাটাগরি দিয়ে ফেচ করবো, এগুলো ফিল্টারিং বলে, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। সো যখন আমরা এপিআই ফেচ করবো তখন আমরা সেটা কন্ডিশন দিয়ে ফেচ করি, যে কি কন্ডিশন ডেটাগুলো দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। হ্যাঁ, সো কারো যদি এখন কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনার কি বলতে পারেন। ও, বাট স্লাইস করে আমরা লিমিট করতে পারি ডেটার, যে আমি কোন কতগুলো ডেটা দেখাবো, এটা যদি আমরা সাইজ স্লাইস করে কি দেখাতে পারি। ঠিক আছে। হুম। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন নাই? সবাই ক্লিয়ার? ট্যালউইন আমার কাছে ইজি লাগে, আমি ট্যালেন্ট ইউজ করছি। ওকে, ডিজাইন তো ম্যাটার করে না, ডিজাইন যা ইচ্ছা দিয়ে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। ওকে, সো মোটামুটি গেল, আমরা এই পর্যন্ত রাখি। তো আজকে মোটামুটি এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাস আমরা আরো ভালো কিছু এক্সপ্লোর করবো, এখানেই শেষ না, আর অনেক কিছু বাকি আছে। তো আস্তে আস্তে যতদিন যাবো সেটা শিখতে থাকবো, শিখার উপর থাকবো। সো যা শেখানো হয়েছে ওইটা ভালো মতো সবাই প্র্যাকটিস করবে। ওকে।